ডাক্তার জানাই দিছে যে আমার ক্যান্সারের যেই জায়গাটুকুতে আমি আছি বর্তমানে, আই হ্যাভ অনলি ফিউ উইকস টু লিভ। ও উনি বললেন যে কী বলো ডক্টর ইউনুস, গ্রামীণ, ইজ ইট পসিবল যে ওনাদের সাথে তুমি কি আমাদেরকে একটা নেটওয়ার্ক তৈরি করে দিতে পারবা? ওয়াও So can we do something together? And he created like 54 companies in Bangladesh. He doesn't own a single share. He didn't want to own anything. ওনার নিজস্ব কোনো গাড়ি নাই, নিজস্ব কোনো বাড়ি নাই। সিরিয়াসলি একবারে লাইফ প্রথম থেকে ফ্রম একবার গাড়ি বাড়ির কথা আপনি বলছেন, আমি তো রেখে দেবো এটা। হ্যাঁ আসলেই নেই, আসলেই নেই। আপনি লিখে দেন। নামটা একটু আপনার মুখেই বলতে হবে। আমার নাম আশির আহমেদ। আশির আহমেদ। জি, বয়স বলতে সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 54। 54। ওকে, শুরু করেন প্লিজ। জি, আমার জন্ম হলো সিলেটে। আচ্ছা সিলেটে কারণ হলো আমরা সিলেটি না, আচ্ছা, কিন্তু আব্বা তখন চাকরি করতেন সিলেটে। জি তো জন্মের ঠিক 6 মাসের মাথায় আব্বা বদলি হয়ে ফেনী চলে গেলেন। বাবা কিসে জব করতেন? আব্বা কাজ করতেন পলিটেকনিকে, ওকে সিভিল ইঞ্জিনিয়ার, পড়াতেন, ওকে পলিটেকনিকে পড়াতেন। ওই সময় আমার দাদা মারা গেলেন। ওকে তো আমরা সবাই মিলে বাড়িতে চলে আসলাম। গ্রামে আসার পরে এখন দাদা যেহেতু নেই, জি সো আইদার দাদি আমাদের সাথে চলে আসবেন, না হয় আমরা সবাই দাদির সাথে থাকবো। সো ডিসিশনটা হলো যে আমার মা খুব কঠিন একটা ডিসিশন নিলেন যে আমরা তখন 6 ভাই বোন ছিলাম, এরপরে আবার 2 জন হয়েছে, জি সুতরাং 8 ভাই বোন মিলে আম্মা গ্রামে থেকে গেলেন দাদির জন্য। দাদির জন্য গ্রামে থেকে গেলেন? গ্রামে থেকে গেলেন। আহা, চিন্তাই করা যায় না। ভেরি বিগ ডিসিশন। তো আব্বা তখন কুমিল্লা পলিটেকনিকে আবার ট্রান্সফার হলেন। কুমিল্লা থেকে মাসে একবার করে যেতেন গ্রামের দিকে। তো 5 বছর গ্রামে ছিলাম। গ্রামে খুব সুখে ছিলাম আসলে। তো খুবই দুষ্টামি করতাম বলে আর কি আব্বা অতদিন আর গ্রামে রাখার সাহস পাইলেন না। সো তখন শুধু কেবলমাত্র হি পিকড আপ টু আমার ভাই এবং আমাকে, এই 2 জনকে কুমিল্লা নিয়ে আসলেন। আচ্ছা সো তখন শহরের যে ছেলে মেয়েগুলো ছিল ওদের সাথে মিশতে আমাদের একটু সময় নিল। গ্রামের ছেলেরা গ্রামের ছেলেদের সাথে মিশা, শহরের ছেলেরা শুধু শহরের ছেলেদের সাথে মিশা, ঠিক সাথে সাথে ওদের সাথে মিশতে পারলাম না। তো ক্লাস 7 গেল, ক্লাস 8 হঠাৎ ওইখানে ফার্স্ট হয়ে গেলাম। আচ্ছা সো কুমিল্লা জেলা স্কুলে ফার্স্ট হওয়া মানে হলো আপনি এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় চলে যাওয়া, এরকম একটা ভাব। রাইট কুমিল্লা জেলা স্কুল থেকে তখন কুমিল্লা বোর্ডে সবসময় 10 জনের মতো স্ট্যান্ড করতো, এরকম একটা অবস্থা। তো টেস্ট পার হয়ে শেষ পর্যন্ত ম্যাট্রিক পরীক্ষা দিলাম, কিন্তু আমাদের ওই সময় কুমিল্লা জেলা স্কুলে সবচেয়ে বাজে রেজাল্ট হলো। 2 জন মাত্র প্লেস পাইলো। তো আমি একজন ছিলাম, কিন্তু আরও অনেকেই পাওয়ার কথা আপনার ছিল। পজিশন কত ছিল? পিছনে একবারে 15। কিন্তু আমার এখানে একটা কথা আছে, সেটা হলো যে এই যে আপনি এত ভালো স্টুডেন্ট, আপনাকে কি পরিবার থেকে খুব চাপ দিত নাকি পড়াশোনা আপনি নিজেই করতেন? আমি নিজে করছি। ফ্যামিলির আসলে ওরকম প্রেশার ছিল না। আমাদের তো এই সময় পিছনে 2 জন বেত নিয়ে দাঁড়ায় থাকতো যে ডান দিকে গা ঘোরাতে পারবি না, এটা করতে পারবি না, কঠিন শাসন। আপনার ক্ষেত্রে কি হতো? গ্রামে যখন ছিলাম তখন তো আব্বা ছিল না, হ্যাঁ আম্মা যা বলতো এত ভাই বোন শুনতেই হবে, আবার Right. এমন কোনো কথা আছে নাকি। সো কিন্তু হয়তো টিচারদের পছন্দ হতো বা লেখাপড়াটা হয়তো পছন্দ করতাম, যার কারণে ওই যে মুরব্বীর একটা বলে না, যার হয় তার এমনিতেই হয়। ওকে, কত সালের ঘটনা এটা এসএসসি? এটা হলো এসএসসি 85। 85-এ আপনি 15তম। সো তারপর এখন কলেজ কোথায় পড়বো? কুমিল্লা একটা ছোট শহর থেকে জি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে আসা, ঢাকা কলেজ। হুম। স্ট্যান্ড শব্দটা গ্রামে ঠিক পরিচিত ছিল না। তো ওনারা জানতেন আর কি যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আরেকটা শব্দ জানতেন উইথহেল্ড আচ্ছা অথবা ফেইল, এগুলো জানতেন। হ্যাঁ তো যখন গ্রামে এটা সংবাদ গেল আর কি যে আমার ডাকনাম বাবু, হ্যাঁ তো বললো আর কি যে বাবু স্ট্যান্ড করছে। হ্যাঁ তো সবাই ধরে নিল আর কি যে চাচি মহল যারা ছিলেন ধরে নিছে আর কি যে হারে ছেলেটা দুষ্টামি করতো ঠিকই, লেখাপড়ায় তো ভালো ছিল, ও স্ট্যান্ড করলো। So, Okay. একজন টিচার ছিলেন, উনি পত্রিকা নিয়ে দেখাইলেন আর কি হ্যাঁ যে স্ট্যান্ডার্ড মানে হলো এই যে তোর নাম উঠছে, এটা একটা সাংঘাতিক জিনিস। সো প্রথম যে আহারে শব্দ দিয়ে শুরু করছে, হ্যাঁ ওটা শোনার পরে বাহারেতে বাহারেতে মোমেন্ট হয়েছে। জি আমাদের এখানে একজন পীর ছিলেন, ওনার নাম আবার মজিদ পীর, আচ্ছা ঠিক লাল সালের মতো। তো, ছোটবেলায় দুষ্টামি করতাম বলে ওনাকে মাঝে মাঝে আমার চাচা আবার ওনার খুব মুরিদ ছিলেন, হ্যাঁ
তো মাঝে মাঝে আমাকে ধরে নিয়ে যেতেন যে একটু ফুটো দিয়ে দেন, ওর জন্য দুষ্টামিগুলো কমে। হ্যাঁ, জিন টিন ঘাড়ের উপর চেপে আছে। এক্স্যাক্টলি। তো যখন পরীক্ষায় ভালো রেজাল্ট হলো তখন মানে এই গ্রামের দিক থেকে দেখতে গেলে ভালো রেজাল্ট, তখন গ্রামে যখন ফিরলাম তখন ওনার এখানে গেলাম। তো যাওয়ার পরে আমার এমনিতে ধর্ম নিয়ে কতগুলো প্রশ্ন ছিল, তো কোনোদিন তো সুযোগ হয় না, ওই সময় ওনাকে কিছু প্রশ্ন করে বসলাম। প্রশ্ন ছিল এরকম আর কি, আচ্ছা আল্লাহ যে এক, তার প্রমাণ আমরা দেখি হলো অন্যভাবে। আমাদের 6-7 যে বইতে যেভাবে লেখা যে আল্লাহ যদি দুইজন থাকতো তাহলে একজন বলতো কাঁঠাল গাছ, যে সংঘর্ষ বেঁধে যেত, একজন বলতো সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে। সুতরাং এটা যেহেতু ঘটতেছে না, সুতরাং আল্লাহ এক, অস্তিত্ব নিয়ে কেউ কথা বলতেছে না। ওনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম, হি গেভ মি এ ভেরি বিউটিফুল আনসার। সেটা আমার মানে এখনো আমি মনে করি আর কি যে দ্য মোস্ট বিউটিফুল আনসার দ্যাট আই হ্যাভ এভার হ্যাড। উনি বললো আর কি যে তুমি যেভাবে যুক্তি সাজাইতে শিখছো তোমাকে ওইভাবেই এক্সপ্লেন করি। তো বলো তোমরা যখন অঙ্ক করো তো তখন কি করো, কোনো একটা কিছুর মান বের করার আগে ধরে নাও আর কি যে মনে করি এটা হলো এক্স, তারপরে তুমি যতগুলো কন্ডিশনস আর গিভেন ওগুলোকে ধরে তারপরে এক্স এর মান জিজ্ঞেস করো। তোমরা কখনো জিজ্ঞেস করো না যে এক্স এর অস্তিত্ব আছে কি নাই। সো এটা ধরেই নেওয়া যে অস্তিত্ব আছে, তারপর তুমি জগতের যত সব এখন ঘটনাগুলো ঘটতেছে এখান থেকে তুমি তার মানটা বের করতে পারবা। তো সেটাই উনি ভাবিয়া ইয়া আল্লাহ রাব্বি কুমাতে কাজিবান বলেন আর কি যে ওনার যত সব সৃষ্টি ওগুলার গুণাগুণ তোমার হবে হলো প্রথমেই ওই যে মনে করি এক্স, এটা তোমাকে প্রথম মনে করে নিতে হবে। ব্যাখ্যা দিলেন উনি, খুবই সুন্দর একটা এক্সাম্পল। তো এনিওয়ে, গ্রাম থেকে শহরে আসা, শহর থেকে ঢাকায় আসা। সো ঢাকা কলেজে আসা মানে হলো তখনকার ঢাকা কলেজ ছিল মানে সব মেধাবী ছাত্রদের একত্রে হওয়া। 4টা বোর্ড ছিল তখন, 4টা বোর্ড থেকে 80 জন স্ট্যান্ড করে, তো 80 জনই চলে আসতো পড়তে। 80 জনের ভিতরে কিছু ক্যাডেট কলেজের ছেলে ছিল, ওরা আসতো না। তো আমার মনে হয় 62 জন ছেলে পেলে আমাদের ব্যাচে ছিল আর কি, বাবা স্ট্যান্ড করা। সো এই ছেলেগুলো বুঝতেই পারতেছেন আর কি যে একবারে দেশের ক্রিমগুলো একসাথে হওয়া, ওইখানে একটা কম্পিটিশন ফিল করা। এই ছোটবেলায় যেহেতু কম্পিটিশনটা পছন্দ করতাম, সো ওই কম্পিটিশনের জায়গায় পড়ে গেলাম। এবং হোস্টেলে যেহেতু ছিলাম, হোস্টেলে বিভিন্ন কিংবদন্তির গল্প শুনতাম যে এখানে যারা আগে এখান থেকে এই রুম থেকে ফার্স্ট হয়েছে, এই রুম থেকে সেকেন্ড হয়েছে, এই রুম থেকে থার্ড হয়েছে। তো এরকম কিছু ট্র্যাডিশন ছিল। সো 18 মাস আমরা মাত্র কলেজে কাটাইলাম। এই 18 মাসে যে বন্ধু বান্ধবগুলো আমরা তখন পেয়েছি, এখনকার আমার যত বন্ধু বান্ধব আছে নেটওয়ার্কের ভিতরে, আমার মনে হয় ওই 18 মাসের সময়টুকুতে যতটুকু শিখেছি, মানে মনে হয় আর কি যে যদি এডুকেশন জিনিসটা কোনো কিছু দিয়ে মানে গ্রাফ করা যাইতো আর কি, তাহলে বলতাম আর কি যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, ঢাকা কলেজ, তারপরে আস্তে 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 এরপর মনে হচ্ছে স্যাচুরেশন হয়ে গেছে। সো এই ঢাকা কলেজের 18 মাসের শিক্ষাটা ছিল আর কি যে একটা স্পাইকের মতো। সো যাই হোক, ঢাকা কলেজ থেকে 87-এ পাশ করলাম, তারপর বুয়েটে ভর্তি হলাম। তো আমাদের বুয়েটে তখন মাত্র কম্পিউটার সায়েন্স শুরু হলো। তো আমাদের সময় 30টা সিট, প্রচণ্ড কম্পিটিটিভ ছিল, পাওয়া হলো না। সো না পেয়ে পাইলাম সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল পড়তে চাই না, কারণ বাপ যেটা পাইছে ওইটা আমি চাই না আর কি। স্বাভাবিক, ওই সময় টিনেজার ছিলাম, সাধারণত বাবা মা যেটা বলে তার উল্টাটা করতে হবে। কম্পিউটার সায়েন্স পড়তে হবে। সো তখন একটা কাহিনী ঘটাইলাম, সেটা হলো যে হাতে তত টাকা নাই যে বিদেশে পড়তে যাবো, বাংলাদেশে যেহেতু শুধু বুয়েট ছাড়া আর কোথাও নাই। তখন একদিনে 13টা এমবেসি ঘুরলাম। 3টা প্রশ্ন এমবেসিতে যে আপনার দেশে কি কম্পিউটার সায়েন্স পড়ানোর ইউনিভার্সিটি আছে, আপনার কি কম্পিউটার সায়েন্স পড়ানোর জন্য আমাদের মতো ছেলের কোনো স্কলারশিপ আছে, আর আমাদের কোনো সুযোগ আছে কিনা। এই 3টা প্রশ্ন বেসিকলি জিজ্ঞেস করলাম আর কি। এই 13টা এমবেসির ভিতরে জাপান, আরও কয়েকটা এমবেসি ছিল, ইজিপ্ট ছিল, চায়না ছিল, সবাই বললেন আর কি যে হ্যাঁ আছে। শুধু জাপানটা বললো আর কি যে আমাদের এই বছর থেকে শুরু হবে, সিট সংখ্যা মাত্র 1টা এই স্কলারশিপের জন্য। ওকে, অন্যান্য স্কলারশিপগুলো ইটস ওকে, জাপানের 1টা সিট ধরতে হবে। সো এমবেসিতে পরীক্ষা হলো, কিন্তু ওনাদের একটা নিয়ম ছিল আর কি, মোটামুটি যত টপ ছেলেগুলো শুধু কম্পিউটার কমপ্লিট করতে পারে, টপ ছেলেরাই আসলো। 3 জন পেল
সো ওই তিনজনের ভিতরে আমি একজন। আপনি বুয়েটে ভর্তি হলেন কত সালে? 87, মানে 87 ব্যাচ, কিন্তু আমাদের ক্লাস শুরু হলো 88-এ। আর আপনি স্কলারশিপটা পাচ্ছেন? স্কলারশিপটাও ওই 88-এই। মানে আপনার কেন মনে হলো বুয়েটই তো একটা বিশাল জায়গা? এক্স্যাক্টলি, বুয়েট তখন মানে ওটা আব্বার কথা। তো বুয়েটে আমি যেহেতু কম্পিউটার সায়েন্স পাই নাই, দুঃখটা ওইখানে। ওকে, কম্পিউটার সায়েন্স পড়তে চাই। বুয়েটে আপনি কি পেয়েছিলেন? সিভিল পেয়েছিলাম। সো উনি কম্পিউটার সায়েন্স পড়ার জন্য দেশের বাইরে, ও মাই দেশের বাইরে যেতে চাই, কিন্তু টাকা নাই, কিভাবে যাবো? চ্যালেঞ্জটা ওইখানে। এবং এমন তো হয়নি যে আপনার ফ্যামিলি থেকে এর আগে দেশের বাইরে কাছে যাওয়া আসা ছিল বা আপনারও ছিল, এরকমও ছিল না? কখনোই না। দিস ইজ কল ক্রেজিনেস, এবং এই ক্রেজিনেসগুলো ভালো। পাইলাম ঠিকই, এখন আব্বা যেতে দিবেন না। ওকে, ওই একই কারণ, বুয়েটে চান্স পাইছো, সিভিল ইঞ্জিনিয়ার পাইছো, রাইট। তো উনি চাচ্ছেন না। উনি মনে করে যে 4 বছর এখানে পড়ো, মাস্টার্সের থেকে যাবা। হ্যাঁ, আর একটু বড় হয়ে নাও, বুঝো দুনিয়াটাকে একটু। এবং উনি একটা মোটামুটি এমন একটা বায়াসনেস তৈরি করলেন, কগনিটিভ বায়াস বলতে পারেন আর কি। হ্যাঁ, ওনার পরিচিত যে সমস্ত ওনার পক্ষে কথা বলবে সেসব লোক দিয়ে আপনাকে চাচাদের কাছে আমাদের কাছে নিয়ে গেলেন। হুম। সো বুয়েটে আমাদের একজন চাচা ছিলেন, উনি খুব সুন্দরভাবে বুঝাই দিলেন। আমাকে একটা ইংরেজি টেস্ট নিলেন, তো নিয়ে বললো কি যে 12 বছরে কি ইংরেজি শিখেছ, এখন ইংরেজি বলতে পারো না, হুম। আর 6 মাসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে হুম। জাপানে আন্ডার গ্রাজুয়েশনে পড়াশোনা করবা, মানে এটা একবারে অ্যাবসার্ড একটা হুম। জিনিস, এটা খুবই কঠিন। সুতরাং ওই স্বপ্ন বাদ দাও। আমার তো কথা হলো, আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, উনি যদি আমার যুক্তিটা বুঝলেন না। হুম। তা আমি বুঝালাম আর কি যে আমার শখ যদি সাইকেল চালানো হয়, আমি কি ল্যাঙ্গুয়েজে শিখতেছি ডাজন্ট ম্যাটার, ট্রু। তাই না? আমি কম্পিউটার সায়েন্স শিখতে চাই, কম্পিউটার নিয়ে কাজ করব, ওই কি ল্যাঙ্গুয়েজে শিখতেছি এটা ফ্যাক্ট না। হ্যাঁ, ফ্যাক্টর না। সো যাই হোক, ওইখানে আমার যুক্তি অত পছন্দ হইল না। আম্মাও যাইতে দিবেন না, কারণ আমি ছোটবেলা থেকে খুব খাওয়া দাওয়ার প্রতি খুব বেছে বেছে খাইতাম। হুম। সো উনি ভাবলেন যে এই সাপ ব্যাং খায় এমন একটা দেশে যাবে, যাওয়ার আগেই মরে যাবে। হ্যাঁ। সো যাওয়ার আগেই মরে যাওয়ার আগেই মরে যাবে, এরকমই ব্যাপার। ওকে। সো ফাইনালি একটা কাজ করলো, মানে অলমোস্ট আমি যাব না আর কি, এরকমই ডিসিশন হয়ে যাচ্ছিল। হুম। তো 88-এ অক্টোবর মাসে বন্যা শুরু হলো। 88-এর বন্যা, বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। আমার হাতে টিকিট, বুয়েট বন্ধ। বুয়েট বন্ধ। তা আব্বাকে বললাম যে যেই পরিমাণ স্কলারশিপের টাকা, তখন প্রায় 1,34,000 ইয়েন, তার মানে প্রায় 1 লাখ টাকার উপরে স্কলারশিপ, খুব হ্যান্ডসাম একটা মানি। হ্যাঁ। বাবাদের স্কলারশিপ, ওনাদের বেতন পাইতেন 10 মাসের বেতন হয়তো এরকম। তো এতগুলো টাকা, তো প্রথম এই যেহেতু বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে, একটু ঘুরে আসি। ওইখানে আর প্লেনে কখনো উঠি নাই, হাতে টিকিট। তা আব্বাকে বুঝাইলাম আর কি যে আমি যাই, সো যদি দেখি আর কি যে বন্যা যখন শেষ হলো, হ্যাঁ। তো শেষ হলে 30 দিন পর আমি আবার ব্যাক করবো। বুয়েট মনে হয় না যে 30 দিনের ভিতরে খুলবে। ওকে। সেই 30 দিন 30 বছর কাটলো। ও, 30 দিন 30 বছর। আমরা ঢুকে যাচ্ছি জাপানে খুব শীঘ্রই। বাই দ্য ওয়ে, এখানে প্লেন জার্নি নিয়ে একটা কথা বলি। প্লেন জার্নি অনেকেরই স্বপ্ন থাকে, তো আমার কাছে মনে হয় যত রকমের জার্নি আছে সবচাইতে বোরিং জার্নি হচ্ছে প্লেন জার্নি। জাপানে গেলাম, তো যাওয়ার পরে সব কিছু ভালো লাগা শুরু হইলো। তো কিন্তু আপনি তো ভাষা জানেন না। ভাষা জানি না, কিন্তু এই ভাষা জানি না এটাই হয়ে গেল আমাদের জন্য একটা অ্যাসেট। মানুষ কিন্তু বুঝে যায় আপনি কি করতে চাচ্ছেন, কোনো না কোনোভাবে কয়েকটা ওয়ার্ড যদি মিলে মানুষকে বুঝাইতে পারেন। আমরা তো রোবট না, মেশিন না যে তাকে আমাকে ঠিক হিস্ট্রিভাবে বলতে। একটা এক্সাম্পল দিই, 1 মাস পরের কাহিনী। ওইখানে যাওয়ার পরেই আমরা বন্ধু তিনজনে মিলেই বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম করলাম, যে তখন 6 দিন ক্লাস ছিল, একদিন রবিবার শুধু বন্ধ ছিল। সো রবিবারটা আমরা ডিসাইড করলাম যে ভাষা জানার জন্য সবচেয়ে বড় উপাদানটা হলো নেটিভ লোকদের সাথে কথা বলা। সেই কথাটা কিভাবে বলা যায়। সো জাপান যেহেতু একটা সেফ কান্ট্রি, আমরা একটা ট্রেনের টিকিট কেটে, এটা যতটুক যায় মানে লোকাল ট্রেন, ওইখানে গিয়ে ওইখানে নেমে যে কোনো একটা স্টেশন মানে পছন্দ হয় ওইটা থেকে নেমে মানে হাঁটা শুরু করা আর কি। তো কতক্ষণ পর্যন্ত হাঁটবো, যখন মনে হয়েছে যে নিজেরা হারিয়ে গেছি, তো তখন এখন তো কথা না বলে উপায় নাই। হ্যাঁ, জিজ্ঞেস করে করে আস্তে আস্তে তো তারপর আবার ফিরতাম। তো তখন কথা বলাটা হয়তো একদিন যেমন বলে বসলাম যে পুলিশ স্টেশনে গেলাম, গিয়ে বললাম আর কি যে ইয়োকোহামা স্টেশনটা কোথায়। সো এটা যেভাবে মনে রেখেছি, যেমন
কোনো একটা জিনিস কিনতে গেলে আমরা বলি আর কি যে সামথিং ইকুরা দেস্কা, এটা হলো জাপানি ভাষায় বলে আর কি এটার দাম কত। হ্যাঁ সো যেখানে বলতে হইতো আর কি যে এটা কোথায়, সেখানে বলে বসছি যে ইয়োকোহামা স্টেশনের দাম কত। সো ভদ্রলোক মানে উনি তো বুঝছে আর কি যে আমি তো কোনো এমন কোনো শেখের বাচ্চা না যে আমি কিনতে যাবো। So he knows his weakness. Actually জীবনের অবস্থাটা কি? ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য ইস্যু। সে Okay. বুঝছে যে এখানে আসছি, তার মানে আমি একটা ডিরেকশন চাচ্ছি। সো তখন যেটা হয়েছে আর কি যে আমি কথা বলা যেহেতু পছন্দ করি, মানুষের সাথে যতটুকু পারি ওটুক নিয়ে কথা বলতে বলতে, এবং এই অভ্যাসটা হওয়ার কারণে একটা বিউটিফুল স্টোরি দাঁড়াইলো। হুম সেটা হলো যে জাপানে যাওয়ার ঠিক 21 দিনের, আমরা 3 তারিখে জাপানে যে পৌঁছলাম, 21 তারিখে আমাদের একটা বাজার ছিল স্কুলের ভিতরে। বাজার মানে হলো যে আমরা যে বাজার বলি ঠিক ওইরকম বাজার না। বাজার মানে হলো যে জাপানের এই ফরেন স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য বিভিন্ন ভলান্টিয়াররা এসে হুম ওই টেলিভিশন, ফ্রিজ, যেগুলো নিত্য নৈমিত্তিক জিনিস লাগে, এগুলো এসে একবারে নামমাত্র দরে সবাইকে দিয়ে দেওয়া আর কি, একটা টোকেন ফি নেয়। জি সো এই ব্যাপারটা কিভাবে ঘটে, এটা তো মানে কিভাবে টোকেন নিতে হবে এগুলো কিছুই জানতাম না। আমাদের উপরে তো কেউ নাই, হুম হুম সিনিয়র ভাই থাকলে বুঝাই দিত আর কি বাজার মানে হলো এই, তোমাকে এখানে এত পয়সা এগুলো কিনতে পাওয়া যায়, এগুলো সব কিছু জাপানি ভাষায় বলতেছে, আমরা কিছুই বুঝতেছি না। তো আমরা 3 জনে বসে শুধু সুন্দরী মেয়েদেরকে দেখতেছি, কমেন্ট করতেছি, হুম। দুষ্টামি করতেছি। হঠাৎ করে দেখি 10 বছরের মতো একটা ছেলে, হুম ও আমাদের দিকে তাকায় আছে। হুম তো আমার একটা ক্যামেরা ছিল, আমি গিয়ে যখন স্কলারশিপ এতগুলো টাকা পাইছি, স্বপ্ন যা যা ছিল ওগুলো সব কাভার করে ফেলছে। মানে তখন কালার ক্যামেরা মানে হলো বিশাল একটা জিনিস। জি তারপরে ওই যে ডেক সেট কিনে না, ওই ধরনের জিনিসপত্র, মিউজিক কিনা, এইগুলাই তো হুম তখনকার স্বপ্ন ছিল, এগুলো সব কিনে ফেলছি যে স্কলারশিপের প্রথম টাকা পেয়ে। সো আমার হাতে যে ক্যামেরাটা ছিল, ওই ছেলের গলায়ও একই ক্যামেরা। ওকে তো তখন আমরা যেটা করতাম আগে বাংলাদেশে থাকতে, যে তোর জিনিস আর আমার জিনিস তো একই জিনিস, দিলাম তোর একটা চিমটি, এটা মানে একই জিনিস হলে আমাদের চিমটি দিলাম। হ্যাঁ সো ওটা আমি একটা চিমটি দিলাম। হুম সো হা হা করে হাসা উঠলো। ও আমার ল্যাঙ্গুয়েজ কিছু বুঝতেছে না, হুম। কিন্তু সে হেসে উঠলো। তারপরে আমরা যাই বলি সে শুধুই হাসে। ওকে তো তারপর 5 মিনিট পর ওর বাবা মা এসে হাজির। হুম হুম সো বাবা মা এসে, আমি তো একটু ভয় পেয়ে গেছি, হয়তো একটু বকা টকা খাবো। হুম। তো কিন্তু উল্টা দেখতেছি খুব হাসি মুখে আমাদের সাথে কথা বলতেছে। সো আমি ওনাকে আমাদের অ্যাড্রেসটা দিলাম যে আমরা এখানে থাকি। Okay. উনিও খুব করে ওনার অ্যাড্রেসটা লিখে দিলেন। সো অ্যাড্রেস বিনিময় হলো। 7 দিন পরে দেখি আমার ওই ডরমেটরির পোস্ট বক্সে, ঠিক বক্সে না আর কি, যে একটা বাক্স, ওটার হুম। ভিতরে মানে এক বাক্স কমলা, ওই যে বিভিন্ন ধরনের ফ্রুটস মিলে ওটা আসছে। হুম সেটা কোত্থেকে আসছে কিছু বুঝে আমাদের একজন ওখানকার সিনিয়র ভাইকে জিজ্ঞেস করলাম, অন্য দেশের। তো সে ট্রান্সলেট করে বললো, তোমাদের সাথে এরকম বাজারে দেখা হয়েছে, হুম হুম ওনারা এটা তোমাকে পাঠাইছে এবং ওনারা তোমাদের সাথে আবার দেখা করতে চান। বাহ তো ঠিক আছে, আমিও তখন ওনাকে আরেকটা চিঠি লিখে ইংরেজি দিয়ে, তখন তো জাপানি হুম। লিখতে পারি না, মাত্র 1 মাস হয় নাই। হুম তো ওনাকে উল্টা দাওয়াত দিলাম যে আমাদের ডরমেটরিতে একটা ওপেন হাউস প্রোগ্রাম আছে, আপনারা আসেন। হুম তো ওনারা আসলেন, আমরা একদিন কাটাইলাম। মানে কি বলছি, উনি কিভাবে কি করছে জানি না, মানে একদিন আমরা একসাথে ওয়াও বিউটিফুল মেমোরি কাটাইছি। এরপরে যে কাহিনীটা ঘটলো, প্রত্যেক সপ্তাহে ওনারা আমাদের সাথে আসতেন আসেন। সো ল্যাঙ্গুয়েজ না শিখে আপনি যাবেন কই এক্স্যাক্টলি 3 জন, এই বাবা মা আর ছেলেটা, আচ্ছা এই 3 জন, এই ফ্যামিলিটা এতটুকুই। সো ওনারা সবসময় আসতেন প্রত্যেক শনিবারে বিকেলবেলা আমাদেরকে নিয়ে বিভিন্ন টোকিওর হুম মানে দর্শনীয় স্থানগুলোতে এক একদিন বিভিন্ন খাবার টাবার খাওয়াতেন, ওনারাই বিল টিল দিতেন, ট্রেনের ভাড়া ওনারাই দিতেন। তো 6 মাস পরে তো আমরা নিজস্ব জায়গায় চলে গেছি। 1 বছর পর আমি প্রথমবার বাংলাদেশে আসবো। ওকে ওনার সাথে ফোনে কথাবার্তা হতো। সো ওনাকে আমি বললাম আর কি যে আমি বাংলাদেশে যাবো। হুম আমরা যে সমস্ত স্টোরি বলতাম উনি সব কিছু নোট লিখে রাখতেন, এই ভদ্রমহিলা। হুম সো উনি আমার ফ্রেন্ডদের কথা জানে, আমার ফ্যামিলি কে কে আছে সবার নাম জানে, মানে লেখা আছে আর কি, মুখস্থ হয়তো বলতে পারবে না, এগুলো সব কিছু সে নোট করে রাখছে। তো 1 বছর পরে যখন আমি বাংলাদেশে আসি, সে সবার জন্য একটা একটা করে গিফট কিনছে এবং নাম দিয়ে দিয়ে একটা ব্যাগ, মানে সুটকেস যাকে বলে আর কি, সুটকেস সহ, যে দিস ইজ ইয়োর গিফট বক্স, তুমি বাংলাদেশে গেলে তোমার যাদের যাদের দেওয়ার সব কিছু আমি সাজিয়ে দিয়েছি। তো আমি বাংলাদেশে এসে সবাইকে দিয়েছি এবং কার কি প্রতিক্রিয়া হয়েছে ওগুলো তাকে জানাইছি। ওয়াও তো শি ওয়াজ ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি। হুম হুম তো আমি টোকিওতে ফিরলাম,
ফেরার পরে তারপর রেস্টুরেন্টে বসে, একটা ঘুরন্ত রেস্টুরেন্ট ছিল, তো মুভিং রেস্টুরেন্ট, ওইখানে বসে বসে বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলতেছি। সো একটা পয়েন্টে এসে মাজান, ওই দিন ছেলেটা আসে নাই, তো মাজান বাপকে খোঁচাচ্ছে যে তুমি বলো, বাপটা বলতেছে না 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 তুমি বলো, তো তুমি বলো করতেছে। তো আমি ওনাদের দিকে তাকায় আছি, হঠাৎ করে বাপটাই গল্প শুরু করলো। সো বাপটা বললো আর কি যে আমাদের এই ছেলেটা শিমন, ও যখন জন্মগ্রহণ করে তখন ওর ব্রেইনটা ম্যাচিওর ছিল না। ওকে। সো ছোটোবেলায় মানে ওর মা, মানে এই কথা বলার সাথে সাথে মা দেখি রুমাল নিল। বাপটা বলতেছে আর কি যে আমরা চাইতাম যে ছেলেটা দুষ্টামি করুক, একটু জিনিসপত্র এলোমেলো করুক, এই ধরনের যে ধরনের নেচার হয়, কিন্তু এই ছেলেটা কখনোই ওরকম ছিল না, এবং কখনোই খুব মানে উচ্ছলতা নিয়ে হাসে নাই। দ্য ফার্স্ট ডে হি স্মাইলড ওয়াজ দ্য ডে যে তুমি ওর সাথে ক্যামেরা নিয়ে যখন দুষ্টামি করতেছিলা, তখন আমরা দূরের থেকে দেখতেছিলাম যে তোমার সাথে ও হাসতেছে। সো ওই মুহূর্তটা হলো আমাদের দেখা আর কি যে প্রথম এতটা উচ্ছলতা নিয়ে সে মানে কারোর সাথে মিশতেছে। ওর জাপানি কোনো ফ্রেন্ড ছিল না। তো তখন তারা এই কাহিনীটা ডাক্তারকে শেয়ার করলো। ওকে। সো ডাক্তার বললো আর কি যে যত পারো ওদের সাথে মিশাও, তো মিশলে ওর ব্রেনটা হয়তো খুলবে। সো তারপরে মা বললো আর কি, আচ্ছা তোমরা বাংলাদেশের ছেলেরা এত মানে চেয়ারফুল হও কি করে, আমার ছেলেটাকে একদিন একটু বাংলাদেশে নিয়ে যাবা। তখন ওর বয়স 11-12 এরকম হবে। সো ঠিক 1 বছর পর ওর ছেলেকে এই বাপ মা দুজন আমাদের হাতে ছেড়ে দিলেন। এরপর আবার নেক্সট টাইম যখন আমি গ্রামে বাংলাদেশে আসলাম, সো ওকে নিয়ে 12 বছর 13 বছরের একটা ছেলে যেখানে নিয়ে যায় ও মানে মধ্যমণি হয়ে থাকে। এবং প্র্যাকটিস ওকে দেখার জন্য নিশ্চয়ই গ্রামে আমি ওকে গ্রামে নিয়ে গেছি, কুমিল্লা গেছে, চিটাগাং গেছে, এবং ঢাকায় একটা বিয়েতে নিয়ে গেছিলাম। ওকে। সো বিয়েতে নিয়ে দুষ্টামি করে ওকে কিছু সুন্দরী মেয়েদের সাথেও ট্যাগ করে দেওয়ার চেষ্টা করলাম। সে খুব মজা পাইলো। তো মজা পেয়ে তার 14 দিনের ভিসা ছিল, এখনো সে ব্যাক করবে যাবে না। বলেছে, আর কিছুদিন পাওয়ার অফ চিমটে, এক চিমটিতে কি হয়েছে। It's a beautiful story. That family became my Japanese parents. তো ওনারা আমাকে ছেলে হিসেবে যেখানেই যায় বলে এটা হলো আমার বড় ছেলে আর এটা হলো ছোট ছেলে। অসাধারণ, অসাধারণ। তো নিশ্চয়ই ওরা এখন এজ হয়ে গেছে অনেক। সেটাও একটু বলি, ওই কাহিনীটা খুব মজার। তারপর জাপানে তো আমি মানে প্রথম ল্যাঙ্গুয়েজ করলাম। তারপরে ওখানে জাপানি ভাষাতেই পড়তে হয়, জাপানি ভাষায় ইংলিশে পড়ে এখন আছে ওই সময়টা, এবং দ্যাট ওয়াজ দ্য ব্লেসিং অ্যাকচুয়ালি। নাহলে জাপানি ভাষাটা শেখা হইতো না। আচ্ছা। এবং জাপানি ভাষাটা শিখতে গিয়ে একটা ভাষার মাহাত্ম্য বোঝা আর কি, যে ওদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এত ফিলসফিক্যাল যে প্রত্যেকটা অক্ষরের এক একটা মানে আছে। এটা চায়না থেকে আসা। ওকে। তো এবং এগুলোর কম্বিনেশন দিয়ে আমরা যেমন কবির মাহাত্ম্য দেখি আর কি, যে মানুষ কিভাবে নতুন শব্দ তৈরি করে, ওদের শব্দগুলো তৈরি করার হলো এরকম ওয়ার্ডগুলো নিয়ে অনেকটা খেলাধুলা করা আর কি। সো এবং বিউটিফুল এক্সপ্রেশন আসে। সো ফুডের কি করলেন আপনি? আমরা জাপানিজ ফুড তো জানি অ্যাডজাস্ট করাটা খুব ডিফিকাল্ট প্রথম পর্যায়ে। এক্স্যাক্টলি, মানে কাঁচা মাছ খাওয়ার জন্য আমার 3 বছর সময় লাগছে। প্রথম তো এই বাধাটা তো আছেই, যে আমরা যেভাবে অভ্যস্ত হয়ে গেছি, তখন প্রশ্ন তুলছি এরকম আর কি, যে তোদের এখানে কি এখনো আগুন আবিষ্কার হয় নাই? জাপানে আগুন আবিষ্কার মানে এত জঙ্গলি মনে হয়েছে সবকিছু। যেমন মানে এরকম হয়েছে যে তখন তো আসলে বাংলাদেশ থেকে গেছি শরীরের মনে, তখনও যে বাংলাদেশের যেতে কম্পিটিটিভনেস ছিল, কখনো হারতে চাই নাই। যেমন এক ছেলে আমাকে আন্ডারগ্রেডে যখন পড়ি, এক জাপানি ছেলে আমাকে বলতেছে, আচ্ছা তোদের দেশে কি ম্যাকডোনাল্ডস আছে? আমি প্রশ্নটা নিচে এইভাবে আর কি, যে ওরা সবসময় আমাদেরকে গরিব ভাবে, হয়তো ওইভাবে আমাকে জিজ্ঞেস করছে ম্যাকডোনাল্ডস। তো আমি তো এটা একটা ইয়েস নোর আনসার না। তো আমি ওরা উল্টা জিজ্ঞেস করলাম, তোদের এখানে কি মরণ চাঁদের দই আছে? যে হোয়াট ইজ দিস? তো আমি এক্সপ্লেন করলাম যে এরকম মরণ চাঁদের দই খাওয়া দিয়ে আসছে জাপানিজ। না, ওখানে জিজ্ঞেস করছে যে ও আমাকে যদি ম্যাকডোনাল্ড জিজ্ঞেস করে, সো ওর দেশে হয়তো ম্যাকডোনাল্ড আছে, ওইটা জিজ্ঞেস করছে। তো ঢাকা কলেজের সামনে আমাদের একটা
ঘাবড়ে যাওয়ার কথা না রীতিমতো না। তো ওকে এক্সপ্লেন করলাম, জি তো ও জিজ্ঞেস করলো জিনিসটা কি, তো বললাম, আমি বলে যে নাই, সো সুতরাং এখন আমি আর তুমি সমান, আমার দেশে ম্যাকডোনাল্ডস নাই, তোমার দেশে মনোনয়নের বই নাই। সো কোথাও হারতে চাই নাই আসলে, ওই যে কম্পিটিটিভনেসটা আসছে। ওই ফ্যামিলি সম্পর্কে আরেকটা বলি। সো ওই ফ্যামিলিতে হঠাৎ করে ওই বাপজান থেকে একটা ফোন আসলো। তো ফোন আসলো, উনি বললেন আর কি যে আশির, আমার তো তুমি বড় ছেলে হিসেবে নিয়ম হলো, জাপানের নিয়ম অনুযায়ী প্রথম হলো বড় ছেলেকে জানাইতে হয়, এই জন্য তোমাকে আমি নেক্সট যে নিউজটা বলতেছি এটা এই জন্য তোমাকে প্রথম মানে জানাচ্ছি। জাপানিজ যাকে আপনি বাবা ডাকতেন বা ওনাকে, আমি ওনাকে ওরকম বাবা ডাকতাম না, বাট দে ফিল লাইক ওকে। সো উনি বললেন আর কি যে ডাক্তার জানাই দিছে যে আমার ক্যান্সারের যেই জায়গাটুকুতে আমি আছি বর্তমানে, আই হ্যাভ অনলি ফিউ উইকস টু লিভ। ও সো আমি একটা টিকিট কেটে আমি পরদিন টোকিওতে গেলাম। সো গিয়ে হাসপাতালে দেখি যে আপনি ক্যান্সারের রোগী তো বাইরে থেকে আপনি কিছুই বুঝবেন না। তো উনি দেখি যে একটা ছেলের সাথে, কোটটাই পরে একটা ছেলের সাথে কথাবার্তা বলতেছে। কি কথা বলতেছে আর কি, যে উনি উনার নিজের ফিউনারেল কোথায় হবে, কতজন লোককে দাওয়াত দিবে, ওরে এগুলো ক্যালকুলেট করতেছে। তো এগুলো তো আমাদের পক্ষে নেওয়াটা অনেক কঠিন। তো আমি বুঝাইতে চাইলাম যে বাপজান, এগুলো পরে হবে, আগে একটু মানে আপনার কি খাইতে ইচ্ছা করে, কি কোথায় যেতে ইচ্ছা করে। বাঙালিদের যেটা হয়। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এটা জিজ্ঞেস করে আবার মনে হইলো যে উনি তো আর ফাঁসির আসামি না, জামিয়ে দেন প্রশ্ন জিজ্ঞেস করবো। তো উনি বললেন আর কি যে তোমার সাথে একবার বেগুন দিয়ে চিকেন কারি খাইছিলাম, ওইটা কি ম্যানেজ করা যায়, আমি ওইটা একবার খেতে চাই। তো আমার মাথায় ঢুকছে এইটাই, আশেপাশে যত রেস্টুরেন্ট আছে যে এই জিনিস, কারণ ওরা তো মেনুর বাইরে কিছু বানাই দিবে না, একটা নেপালি রেস্টুরেন্টে গিয়ে এই জিনিস পাইলাম। ওকে, তো পেয়ে তারপর এটা নিয়ে হাসপাতালে যখন ঢুকলাম, হাসপাতাল বললেন যে এই সমস্ত নট অ্যালাউড, খাওয়া যাবে না আর কি। খুব ওরা নট অ্যালাউড এইভাবে বলে না, খুব রেস্ট্রিক্টেড। হ্যাঁ রেস্ট্রিক্টেড, কিন্তু স্ট্রিক্টলি আবার বলে না আর কি। তো বলে আর কি যে এটা দিলে ওনার মরণটা কষ্টকর হবে, আর যেই লোক মারাই যাবে আবার কষ্টের কি আছে। ওনার একটা জিনিস খেতে ইচ্ছা করছে, তবু আমি লুকায় আম্মাজানকে দিয়ে বললাম আর কি, যদি উনি খেতে চায় এক চামচ হলেও, যেহেতু এটা খেতে চাইছে, তাই আমি চলে আসছি আবার ওটা দিয়ে। এরপরে যে কাহিনীটা ঘটলো, যে ফোন করলাম, ফোন করার পরে বুঝলো আর কি যে এক সপ্তাহ পরের কথা, যে নট অনলি সে ওইটা পুরোটা খাইছে, এখন প্রত্যেক দিন সে ওইটাই খায়। তারপর আমার টোকিওতে আমাদের পরপর প্রত্যেক ব্যাচে এই ছেলে মেয়ে আসা শুরু হলো আর কি। সো উই হ্যাভ বিগ ফ্যামিলি, এবং সবাই ওনাদের সাথে মোটামুটি। ওকে, সো দে কাম ফ্রম বাংলাদেশ? না, আমাদের যারা বাংলাদেশি যারা আসতো আর কি, প্রত্যেক বছরই তো আসা শুরু হয়েছে, সবাই ওদের সাথে ট্যাগ করে দিতেন? ট্যাগ করে দিতাম, ওয়াও, সো যাতে ওই ছেলেটার সাথে মিশতে পারে, এটার জন্য। তো ওদেরকে যখন খবর দিলাম, সো সবাই প্রত্যেক দিনই এই আজকে লাউয়ের তরকারি, আজকে ওই মানে বাংলাদেশি যে সমস্ত ফুড আছে। ভদ্রলোক মারা যাবে কিছুদিন পরে, আমি এটা চিন্তা করবো নাকি এই তরকারির মধ্যে থাকবো? বিউটিফুল স্টোরি বাই দ্য ওয়ে। এখন আর দেখি যে ডাক্তারের সব ভবিষ্যৎবাণী ভুল করে দিয়ে যে ডেট ছিল ওই ডেটে উনি চলে যাচ্ছেন না। উনি এখন এতদিন পর্যন্ত কিন্তু মরণকে উনি ভয় পান নাই, এখন ওনার ভয় টাকা শুরু হয়েছে। কারণটা হলো প্রত্যেক দিন হি হ্যাজ সাম ভিজিটার্স, সে এক্সপেক্ট করে থাকে আজকে আরেকজন আসবে, আরেকজন রুটিন করে করে এভাবে পাঠাইলাম ছেলে পেলেদেরকে। আর আমি করলাম কি, আমাদের এই তখন ওনার মানে আমাদের 20 বছরের উপরে হয়েছে, 20 বছরের যত ছবি আছে সমস্ত একটা ডিজিটাল অ্যালবামে দিয়ে, যেন এগুলো দিয়ে সে স্মৃতি রোমন্থন করতে। এখন আর ওই ডেটে উনি যাচ্ছেন না, মানে ওই যে ছেলে ফিনারেলের জন্য এস্টিমেট করে গেছে, তার এমন একটা চেহারা, সে আমাকে খুব ভালো করে তাকাচ্ছেও না, এরকম করে বলতেছে আর কি যে আমার কাস্টমার কই, তার ভাবের চোখ মুখের ভিতরে। সো এখন ফাইনালি তার প্রায় মানে এক্সটেন্ডেড লাইফ সে পাইছিল 2 মাসের মতো, মাশাআল্লাহ। এর ভিতরে মানে আমার মনে হয় তার জীবনের আনন্দ কোনো মুহূর্তে, তার মাটা এখনো বলে আর কি যে এক্সটেন্ডেড লাইফটা পাইছে এটা শুধুমাত্র বাংলাদেশি ছেলে মেয়েদের জন্য। বাহ, what a beautiful memory। হ্যাঁ, আর আমাদের জন্য হলো ওনারাও আমাদেরকে যেভাবে, আসলে সত্যিকারের ওনাদের সাথে যদি না পেতাম, জাপানকে ওইভাবে দেখা হতো না, না হলে হয়তো বা আমি 30 দিন পরে চলে আসতাম, এটা হইতে পারতো আর কি। কিন্তু ওনারা যে
বিভিন্ন জায়গায় আনন্দঘন পরিবেশে নিয়ে গেছেন, বিভিন্ন জিনিস দেখার শখ হয়েছে। জি। অনেকেই মানে যায় এখনো আর কি, যে গিয়ে নিজের ওই মণ্ডলের ভিতরেই থাকে, বহির্জগৎটা দেখে না। সো যার কারণে জাপানকে আবিষ্কার করা, জাপানের অন্দরমহলটা দেখা, এইটা দেখা সম্ভব হয় না। সো ভদ্রলোকের যিনি মারা গেলেন অক্টোবরের 6 তারিখ বা 9 তারিখ এরকম একটা সময়, বা নভেম্বর হবে হয়তো। তো উনার ফিউনারেলে, মানে জাপানের ফিউনারেল কিভাবে হয়, আমাদের ফিউনারেল যেভাবে হয় এটাতে একবারই আলাদা। বৌদ্ধ বোধ হয়। এমনি বুদ্ধিস্ট, হ্যাঁ। কিন্তু মানে নিয়ম কানুনগুলো ওদের নিজস্ব একটা নিয়ম কানুন আছে। ওকে, ফাইন। লাশটাকে পোড়াতে হবে আর কি, লাস্ট পুড়িয়ে ফেলো ওনারা? পুড়িয়ে ফেলে। আচ্ছা। এই পোড়ানোর সিস্টেমটাও এত টেকনোলজি দিয়ে এত সুন্দর করছে, মানে চিন্তার মতো না। আমাকে যেহেতু ইনভাইট করছে আর কি, ইটস অ্যানাদার মানে বিউটিফুল এক্সপিরিয়েন্স। বাই দ্য ওয়ে, আমি জাপানে আমার এই ছোট ছোট স্টোরিগুলো ফেসবুকে লিখতাম। তো লিখে তখন এটাকে জাপান কাহিনী নাম দিয়ে একটা বই করেছিলেন বোধহয় আপনি, বইটা আপনি পাঠিয়েছিলেন আমাকে, সময় হয়নি পড়ার, আমি দুঃখ প্রকাশ করছি। জি। তো এই কাহিনীগুলা মানে একটা না, প্রথম একটা ছাপালাম, তারপর প্রতি বছরই পাবলিশার এখন চাপ দেয়, 10টা হয়েছে আর কি। ওরে বাবা। সো এখানে আছে বইগুলা, ইফ ইউ এইটা দেন আমি একটু দেখিয়ে দিই। আশির আহমেদ নামে সার্চ করলে আপনারা পাবেন জাপান কাহিনী। হ্যাঁ হ্যাঁ, এটা হলো 10ম খণ্ড। 7ম খণ্ড আছে আমার হাতে, এবং প্রথম থেকে 10টা বই আছে এরকম। ঠিক আছে, ওকে, বলেন আপনি। হ্যাঁ, ফিনারেলের গল্প ছিল। ফিনারেল গল্পটা কি, যে ওনারা ফ্যামিলি সবাই থাকে এবং বড় ছেলের একটা দায়িত্ব থাকে, এবং সেই দায়িত্বটা আমাকে দিছে। যখন মুখাগ্নি করা আর কি, মানে এটা একটা ট্রের মতো, জিনিসটার ভিতরে শোয়ানো থাকে, অনেকটা পিৎজার ইয়ের মতো, এটাকে ঠেলে দেয়, এটা অটোমেটিকলি রোবোটিক উপায়ে চলে যায় ভিতরে। একটা গ্লাস দিয়ে দেখাও যায় যে ঠিক কি হচ্ছে, বানাচ্ছে কিনা। তো শেষে কয়েকটা বোন নিয়ে একটা বাক্সের ভিতরে, মানে অনেকটা পিৎজার টেক আউটের মতো, তো এটাকে নিয়ে আসতে হয়। তো নিয়ে এসে ওনাদের পারিবারিক যে কবরস্থান থাকে, ওখানে এনে, মানে একটা ফ্যামিলির জন্য একটা কবরস্থান বলতে পারেন, একটা জায়গা, ঠিক অল্প একটু জায়গা। সো এখানে দাদা, এরপরে বাবা, ছেলে, সবাই ওইখানেই ওই শুধু হাড্ডিগুলো এনে রেখে দেয়। ওকে, সো দিস ইজ হাউ দে মেনটেন দ্য স্পেস। কারণ জাপানে তো অত জায়গা নেই। মানে যখন ছাইটা নিয়ে আর কি, যে ফাইনালি চলে আসলাম আর কি, যে মনে হলো আর কি যে তার কত মায়া আর একটা মানুষ, মানে মুহূর্তের ভিতরে ছাই হয়ে গেল। মানে ওনার সেই 20-25 বছর ওনার সাথে আমাদের যে সম্পর্ক। সো নিজের গল্পে যদি ফিরি, জাপানে কিন্তু এর পরবর্তী বছরগুলোতে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়া ছেলেগুলো আসা শুরু হইলো। এই 25-30 বছরে, 35 বছরে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হইলো। ওকে, এখন জানি আর কি কে কোথায় আছে। বাংলাদেশেরা ভালো করছে, জাপানে এসেও কিন্তু ওরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডই হয়েছে। এরপরে যখন কর্পোরেটে ঢুকলো, ওইখানেও এদের অবস্থান খুবই ভালো। তো ওইখান থেকে ছেকে কিছু ছেলে সিলিকন ভ্যালিতে, এখন কেউ অ্যামাজন, কেউ ফেসবুক, কেউ অ্যাপল, কেউ মানে এনভিডিয়া, এরকম জায়গায় কাজ করছে। আমি জাস্ট লাস্ট উইকে সিলিকন ভ্যালিতে ছিলাম। মানে বলা চলে আর কি, যে ক্রিমস অফ দ্য ক্রিমস কোথায় থাকে, ওইখানে হয়তো আমাদের অন্যরকমের একটা আড্ডা হইতে পারতো, কিন্তু আড্ডার স্থলে তখন সবাই আসলে এই বাংলাদেশটুকু নিয়ে চিন্তা করে। মানে যারা আমরা বাইরে গেছি, আমাদের ছাত্র জীবনটা, মানে আমি বলবো আর কি, যে অনেকগুলো স্ট্রাগলের ভিতরে গেছে, বাট অল বিউটিফুল স্টোরিজ। এর সাথে সাথে আপনারা দেখবেন আর কি, যে প্রবাসে জানা যায় সবারই কিন্তু একই স্টোরি না। তো সুতরাং এই স্টোরিগুলোকেও সাজানোর চেষ্টা করি। আমার মনে হয় আর কি, যে এই স্টোরিগুলো আপনার মাধ্যমে আরো আসলে আমরা চেষ্টা করছি। বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। তারপরে আমরা আগাই। আপনার ওখানকার অনার্স, মাস্টার্স বা পিএইচডি করলাম, পিএইচডিও করে ফেললেন। পিএইচডি করলাম, তো একই সাথে সবকিছু হয়ে যায়। কেন মনে হয়নি জাপান থেকে অন্য কোনো দেশে ট্রাই করি? কারণ আমি যতদূর জানি আপনার পোর্টফোলিও বলছে আপনি 50-এর অধিক দেশ ঘুরেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। আপনার কখনো মনে হয়নি জাপান ছেড়ে অন্য কোথাও যায়? জানি, আমি ঠিক কোনো থিওরি মিলাইতে পারতেছি না কেন আমাকে মানে অন্য দেশ টানে নাই। যখনই আমি অন্য দেশে গেছি, আমার কাছে আমাকে ভিজিটর হিসাবে মনে হয়েছে, কিন্তু জাপানকে মনে হয়েছে কেন জানি আর কি, যে ফুড ভালো লাগে, সেফটি ভালো লাগে, মানুষগুলোর সাথে এতভাবে জড়িয়ে গেছে। যেমন যে ফ্যামিলির কথা বললাম, নট অনলি দ্যাম, মানে এমন হয়েছে যে আমার যে জাপানি টিচার, তাকে উল্টা আমি বাংলা শিখে এখন সে বাংলায় কথা বলে। সো মানে এরকম যেইখানেই মিশেছি আর কি, এবং একটা এরিয়া থেকে যখন আরেকটা এরিয়াতে যাই,
আমি মোটামুটি ওইখানকার রেস্টুরেন্টে যারা বিভিন্ন রেস্টুরেন্টে যারা সার্ভ করে তাদের থেকে শুরু করে সবার সাথে চাচি সম্পর্ক, ভাতিজার সম্পর্ক, একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলি। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো হয়তো অন্য জায়গায় আমি করতে পারবো না খুব তাড়াতাড়ি। ইন দ্য মিন টাইম ক্যারিয়ারে কোথাও কিছু কি শুরু হলো? এই পিএইচডির পরে ক্যারিয়ার শুরু হলো। তার আগ পর্যন্ত কোথাও জয়েন করেননি? না না, মানে একবার স্ট্রেট ফরওয়ার্ড করে ফেলাটাই ভালো। ওকে। আব্বাও চাচ্ছিলেন আর কি যে তাড়াতাড়ি, উনি বলতেন আর কি যে আপনি কি ঠিক করে রেখেছিলেন আপনি কোথায় জয়েন করবেন বা কি করবেন ক্যারিয়ার? এগুলো কিছুই ছিল না, প্রত্যেকটা স্টেপেই। যেমন ধরুন যখন জাপানে বৃত্তিটা নিয়ে গেলাম, হ্যাঁ, বৃত্তিটার পরে এরকম একটা কাহিনী ছিল আমাদের যে আসলে আমরা মাস্টার্সে স্কলারশিপ এক্সটেন্ড করবে কি করবে না, বা আন্ডারগ্রেডে আমাদের এর পরবর্তী প্রথম 3 বছরের জন্য স্কলারশিপ দিচ্ছে, এরপরে কী হবে কিছুই জানি না। সো তখন দেখেন আর কি যে কীভাবে কাজ করেছে হিউম্যান। আমরা 3 জনে মিলে একটা ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমাদের টাকা অর্ধেক যতটুকু থাকে 3 জনের 1 জনে যদি এক্সটেনশন পাই, বাকি 2 জন যদি এক্সটেনশন না পায়, আমরা এখন থেকে একটা ফান্ড 3 জনে মিলে তৈরি করে রাখবো। যে ফেল করবে আর কি, যে কেউ যদি না পায়, আমরা ওই ফান্ড থেকে শুধু তারা টাকাটা খরচ করবে, যাতে মানে বিপদে পড়তে না হয় আর কি। কারণ আসছি তো বিশাল রিস্ক নিয়ে, বা কথা না আসলে আসছি এখন যেমনি হোক এখানে কন্টিনিউ করতে হবে, শেষ করতে হবে, শেষ না করে যাবো না, কমপক্ষে অনার্সটা শেষ করতে হবে। অতটুকু গোল ছিল। আমরা টাকা জমাইছি, এর পরের বছরে যারা আসছে দে অলসো। আপনি যেহেতু স্কলারশিপে ছিলেন, আপনার কি টাকা দিয়ে হয়ে যেত নাকি কোনো জব টব করতে হতো? বিশাল টাকা জমে যেত। ওরে মানে ধরেন কি স্কলারশিপ ছিল? মনবসু স্কলারশিপ। সো মনবসু স্কলারশিপ তখন মাত্র শুরু করলো। আমরা আন্ডারগ্রেডে ধরেন যে 1,34,000 ইয়েন, তখন ধরেন যে আমি যে হিসাবে সুবিধার্থে ইয়েন ইজ ইকুয়াল টু টাকাটা ধরি, তো মনে করেন 1,34,000 টাকা পাচ্ছি। আমার ওইখানে আন্ডারগ্রেডে আমি একটা ডরমিটরিতে ছিলাম, সব মিলে খরচ হইতো 34,000 ইয়েনের। 1 লাখ টাকা সেভ। 1 লাখ টাকা সেভ। এই টাকা দিয়ে কী করবো? তো তখন মাথায় একটা স্ট্রাইক করলো যে ক্লাস 1-এ আমার মনে আছে যে ক্লাসের ভিতরে মোটামুটি ভর্তি স্টুডেন্ট ছিল। ক্লাস 5-এ আমরা মাত্র 14 জন পাস করছি। এই ছেলেগুলো গেল কোথায়? তারপর নিজের কিউরিয়াসিটি থেকে আমি যখন ইউনিভার্সিটি 3rd ইয়ারে পড়ি, তখন একবার দেশে আসলাম, আমার ওই স্কুলে গেলাম, স্যারের একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম 47% ড্রপ আউট রেট। তো তখন স্যারকে বললাম আর কি যে স্যার এদেরকে কীভাবে ধরে রাখা যায়। আমার ওই 1 লাখ টাকার একটা অংশ তখন একটা ফান্ড তৈরি করলাম স্কুলে, যারা ঝরে পড়া ছেলে, এদেরকে একটা স্কলারশিপ দিয়ে কীভাবে। ওই সময় থেকে? ওই সময় 93 থেকে শুরু করছি একটা প্রথম, মানে উইদাউট নোয়িং এনিথিং, মানে দরিদ্রতা থেকে মানুষ স্কুলে যায় না, ড্রপ আউটটা, দ্যাটস নট ট্রু। আমার সার্ভে যেটা বলছে আর কি, এরা যে ঠিক স্কুলে না এসে ওই সময় যে কোনো মানি জেনারেটিং, ইনকাম জেনারেশন কোনো কাজে যে জড়িত হয়, ঠিক তা না। মেয়েগুলো হয়তো মাকে হেল্প করে যারা স্কুল থেকে ড্রপ আউট, ছেলেগুলো শুধু বাইরে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে। সো কেন রে বাবা তুমি স্কুলে যাও না? ওদের কারণটা হলো যে স্কুলে স্যাররা মারে। এবং আমি তখন আমার বিয়েটা রিকল করলাম যে যদি একটা বৈষম্য দেখে থাকি আর কি, যে গ্রামের স্কুলে যারা ওয়েল অফ ফ্যামিলি, ওদেরকে মারে না, শুধু মার খায় হলো এই সমস্ত ছেলেপেলেগুলো। তো ওরা প্রত্যেকদিন এমনিও পড়া পারলেও মার খায়, না পারলেও মার খায়। সো ওরা চলে আসে এইখানে খেলাধুলা করতে। সো ওরা যদি খেলাধুলাই করে, তখন স্যারকে বললাম আর কি তাহলে খেলাধুলাটা স্কুলে দিয়ে দেন, তাহলে তো ওদের ড্রপ আউট রেটটা কমে যায়। খেলাধুলার সরঞ্জাম করলাম, মানে লং স্টোরি শর্ট, ওইটা অনেকগুলোই কাজ করে নাই। একবার চকলেট থিওরি শুরু করলাম যে যারা যারা স্কুলে আসবে সবাই চকলেট পাবে। সো দেখা গেলো যখন চকলেট বিলানো হয় তখনই আসে, বাকি সময়টা আবার চলে যায়। সো লং স্টোরি শর্ট, পরে একটা প্রোগ্রাম শুরু করলাম এবং একটা প্ল্যান্ড ওয়েতে যেটা দাঁড়ালো আর কি, যে একটা স্কলারশিপ স্কিম। তুমি যদি 20 দিন মাসে ক্লাস হয়, উপস্থিতির নিয়ম অনুযায়ী, ডাজেন্ট ম্যাটার তোমার পরীক্ষার খারাপ হয়েছে কি ভালো হয়েছে, তুমি 20 দিন প্রেজেন্ট থাকলে 200 টাকা পাবা একদিনের জন্য। 100টা করে স্কলারশিপ দিতাম ওই সময়। সো আমার যে স্ট্যাটিস্টিক্স আর কি, 47% ড্রপ আউট রেট থেকে মোটামুটি 0-তে নিয়ে আসছি। সো এই স্কলারশিপটা কাজে দিল এবং পরে তো গভর্নমেন্ট শুরু করলো খেলাধুলা, যারা আমলে ওনারা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েদের স্টাইপেন্ড দেওয়া শুরু করলো। সো আমার ক্রাইটেরিয়া ছিল উপস্থিতি, মেরিট না। সো এখন ওই সব ছেলেমেয়ের মনে করেন যে অলরেডি 25 বছর পূর্তি হয়ে গেল, ছেলেপেলে কেউ বিশাল জায়গায়, কেউ গার্মেন্টসে চাকরি করতেছে, কেউ বিশ্ববিদ্যালয় কমপ্লিট করছে, এরকম ছেলেপেলে মাঝে মাঝে চিঠি দেয়। মানে আপনার ইমোশনাল যে সমস্ত জায়গাগুলো চিন্তা করতে পারেন আর কি, যে স্টোরিগুলো কিরকম বিউটিফুল। প্রথম ক্যারিয়ারটা আপনার কোথায় হলো? ইউনিভার্সিটিতে। আপনি কি টিচার হিসেবে জয়েন করলেন?
প্রথম এটাকে বলে আর কি যে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করা। কোন ইউনিভার্সিটিটা? এটা তোহুক ইউনিভার্সিটি। তোহুকো ইউনিভার্সিটি। তোহুক ইউনিভার্সিটি থেকে আমার পিএইচডি। Okay. এটা বলা আর কি যে জাপানের ভিতরে থার্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ। ওয়াও। ওয়ার্ল্ড ওয়াইডেও খুব ইনফ্যাক্ট মনবসুর স্কলারশিপের ইউনিভার্সিটি তো ওই রকমই হয়। এটা তো আসলে অনেকেই হয়তো বা জানেন। বেল ল্যাবের নাম শুনেছেন? বেল? বেল ল্যাব বাংলা, এটা হলো আমেরিকার একটা। আমি নাম শুনেছি বাট আমি রিলেট করতে পারছি না, কি করেন ওনারা? বেল ল্যাব হলো যে এই টেলিকমিউনিকেশনসের যত পেটেন্ট আছে, হ্যাঁ। বেল হলো যে টেলিফোন আবিষ্কার করছে জি জি হ্যাঁ, গ্রাহাম বেল। গ্রাহাম বেল, হ্যাঁ। হ্যাঁ, সো গ্রাহাম বেলের কোম্পানি। ওকে সো এটা 130 বছরের পুরনো এক কোম্পানি। ওকে সো বেল সারা পৃথিবীতেই ছড়ানো ছিটানো। হ্যাঁ সো বেল ল্যাবের জাপানে একটা নতুন করে তখন মাত্র স্পিন অফ হয়ে অ্যাভায়া নাম দিয়ে একটা অ্যাভায়া ল্যাবস নাম দিয়ে ওরা মাত্র ল্যাবটাকে সাজাবে। ওকে ঠিক ওই সময় দে ওয়ান্টেড সাম ট্যালেন্টস। হুম সো দেন আই রেজ মাই হ্যান্ড এবং ওইখানে কাজ করলাম। সো এটা একটা আমেরিকান কোম্পানি, হুম ওদের হেডকোয়ার্টার ছিল আমেরিকাতে, আসা যাওয়া হচ্ছে আর কি। সো যার কারণে আমেরিকাতে ওই যে বললাম আর কি যে জি বাইরে যাওয়ার সুযোগগুলো। তো ওইখানে যে কাজগুলো করেছি, ওইখানে আমাদের ওই সময় 16 জন নোবেল লরিয়েট ছিলেন বেল ল্যাবে। সো এদের কাজের মানে অগ্রগতি, কাজ করার স্টাইল একবারেই ভিন্ন। যাই হোক, বেল ল্যাবে ছিলাম 2 বছরের মতো। বেল ল্যাব থেকে তারপরে আসলাম জাপানি একটা আইএসপিতে, এটা হলো এনটিটি কমিউনিকেশনস নাম। সো এনটিটি কমিউনিকেশন তো পৃথিবীর লার্জেস্ট আইএসপি ছিল। জি মানে যে আমরা সাবমেরিন কেবলগুলো বলি না, মোটামুটি পৃথিবীতে সাবমেরিন কেবলের বিশাল অংশ অ্যারাউন্ড করে। এখন এত থাকতে বিশাল স্যালারি ছিল ওই এনটিটি কমিউনিকেশনসও বেশ বিশাল স্যালারি ছিল। টাকা পয়সার প্রতি কেন জানি আমাকে তেমন টানে নাই কখনোই, কিন্তু টাকা প্রচুর জমে যেত। তো এটা হয়তো আল্লাহরই একটা কারণ আমি এক অংশে সবসময় অন্য জায়গায় নিয়ে, আমাদের ফ্যামিলিতেও এরকম ঠিক উচ্চাকাঙ্ক্ষা খুব অনেক কিছু বিরাট বাড়ি বানাইতে হবে এরকম কোনো ছিল না। সো কিন্তু ওই যে আমি গ্রামে যে ফাউন্ডেশনটা বানাইছি, ওই সমস্ত কাজগুলোতে খুব মজা পাইতাম। কত যে ইন্টারেস্টিং কাহিনী, ছেলেপেলেদেরকে শুধু নট অনলি যে ওদেরকে স্কলারশিপে টাকা দিচ্ছি ঠিক তা না, এডুকেশনের ক্ষেত্রে যেমন ধরেন যে ওই যে বড় লোক মানে একটু ধনী ছেলেপেলে ওরা এসে ঢাকার গল্প বলতো। সো গরিব ছেলেগুলো তো ঢাকায় কখনো যায় নাই। সো ওদের কাছে ঢাকা শহর মানে হলো আমাদের কাছে টোকিও, নিউ ইয়র্ক এরকম অবস্থা। ওদেরকে ঢাকা ট্রিপ দিতাম, আচ্ছা ধরে নিয়ে আসে। সে ধরেন যে জাদুঘর দেখালাম, যেগুলো বই ভবন, জাদুঘর, জাদুঘর দেখতো, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবে ওই 21-এর কি বলে আমাদের শহীদ মিনার, হ্যাঁ শহীদ মিনার দেখবে, সাভার যাবে। সো এগুলোই ট্যুর দিয়ে খুব ইন্টারেস্টিং। তারপরে যেমন ওই যে যখন বসুন্ধরার এই যে আমাদের শপিং মলটা হলো, হ্যাঁ এসকেলেটর ছিল যে, হ্যাঁ তখন এসকেলেটরদের উঠানোর আগে প্রথম তো একটু এক্সপ্লেন করতে হবে। সো এক্সপ্লেন করতে গেছি, তো যাওয়ার পর ওদের সাথে ওদের টিচারও ছিল। কি শিখাবো এদেরকে, এরা হলো সুপারি গাছ বাইয়া অভ্যাস। মুহূর্তেই লাফায় লাফায় উঠে যাচ্ছে, লাফায় লাফায় নামে নেমে চলে আসতেছে, বিউটিফুল লাগছে। তো পরে যখন জিজ্ঞেস করলাম কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগলো, ওদের টপে আসছে হলো জাদুঘরটা। ইন্টারেস্টিং, মানে এটা আমার ধারণার বাইরে ছিল। আমি মনে করছি হয়তো শিশু পার্ক এগুলো অ্যামিউজমেন্ট জিনিসগুলো বলে যে কেন বললো আর কি, যেগুলো বইতে পড়ছি যেগুলো, এগুলো বাস্তবে দেখলাম। সো এবং ওই ছেলে মেয়েদের জন্য এখন ওরা যখন গ্রামে ফিরে গেছে, এখন ওরা যা দেখছে দেখা গেল সেই স্টোরিগুলো ওরা শেয়ার করতেছে। সো ওদের যে আগে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ছিল, এখন তারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে করতেছে আর কি, যে আমার কাছে কিছু তথ্য আছে। এবং এই যে তথ্য আছে কি নাই, আমার কাজ কিন্তু তথ্য প্রযুক্তি নিয়ে। সো আপনার কাছে তথ্য আছে, আপনার কাছে কনফিডেন্স আছে। সো এই তথ্যটার অ্যাক্সেস থাকা না থাকা, যেমন ধরেন যে আমার স্কলারশিপটা আমি কেন পাইছি, কেন হয়তো এটা অন্যান্য ABCDও পাইতে পারতাম, আমি তথ্যটা কোথাও থেকে পেয়েছি, তথ্য শক্তিটা ওইখানে। সো যার কারণে আমার মনে করেন যে লাইফটা অন্য ধরনের হয়ে গেছে। হয়তো অন্য একটা পদ, আজকে সিভিল ইঞ্জিনিয়ার হলে ঘুষ খাইয়া হয়তো কিন্তু লাইফ স্টোরিটা অন্যদিকে চলে গেল। সো যখন এনটিটিতে চাকরি করতেছি, তখন আপনার ইন্টারনেটে জনসংখ্যা ছিল মাত্র 13.6%, বাকি 83.4% লোকে তখন ইন্টারনেট কানেক্টিভিটিতে নাই। এটা 2006-এর কথা বলতেছি। 2006-এ দুইটা ঘটনা ঘটলো। একটা হলো
এই যে আমার পাঠাগার যেটার কথা বললাম আর কি, ওই যে গ্রামে আমি একটা নাম দিয়েছিলাম বাবু কানো পাঠাগার। বাবু হইলো আমার নাম, কারণ আমি আমার একটা জাপানি ফ্রেন্ড, সে আমার সাথে যুক্ত হইলো ওকে। এই জার্নিতে। তখন আমরা এটাকে এক্সপ্যান্ড করলাম। গ্রামে তখন নিউজ পেপার যাইতো না, তো একটা প্রজেক্ট শুরু করলাম, নিউজ পেপার প্রজেক্ট। এটা হলো কি, আপনার ওই স্কুলগুলোতে প্রত্যেক দিন একটা নিউজ পেপার বিলাইতাম। তো তখন আমার যতটুকু শক্তি ছিল, কিন্তু ব্যাপারটাকে সাস্টেনেবল করার জন্য একটু চার্জ করা শুরু করলাম, যে মানুষ আসলে টাকা দিয়ে তথ্য কিনবে কি কিনবে না। সো তখন এটার একটা মডেল চিন্তা করলাম, যে ঢাকা থেকে লঞ্চে আমাদের ডাইরেক্ট ক্লাসপুর যাওয়া যায়। সো সকালবেলা একজন হকার এই লঞ্চের ভিতরে কিছু নিউজ পেপার দিয়ে দিবেন, 16টা নিউজ পেপার। সো আমাদের এখানে ছেলে মেয়ে থাকবে, ওরা এগুলো নিয়ে বিলাই করে দেয়। কিন্তু এটা বিজনেস মডেল হিসেবে কখনই সাকসেসফুল ছিল না আর কি, এই জন্য প্রত্যেকদিন কেউ নিউজ পেপার পাইতো না। আমাদের এই পাঠাগারটা চালানোর সময় দেখলাম যে বিভিন্ন লোকের মানে তাদের নিজস্ব ওপিনিয়নগুলো নিজে বলতেছে না। মানে কোনো একজন হয়তো সিনিয়র কেউ যেটা বলে সবাই ওইটাতে হাই হাই সে বলেছে, কিন্তু প্রত্যেকের তো একটা ওপিনিয়ন থাকার কথা, ওপিনিয়নগুলো আসতেছে না। সো তখন মাল্টিপল নিউজ পেপার দেওয়ার পর দেখা যায় একই টপিকে মাল্টিপল নিউজ পেপার ভিন্ন রকমের কথা বলতেছে। সো মানুষের টপিকগুলো চেঞ্জ হয়ে গেল গ্রামের লোকজনদেরকে। তখন এখানে একটা বিজনেস মডেল, মতলব থানার ভিতরে প্রায় 119টা প্রাইমারি স্কুল সিলেক্ট করে 119টা স্কুলে নিউজ পেপার দিলাম। আচ্ছা। সো দিয়ে কন্ডিশনটা হলো প্রথম 3 মাস ফ্রি দিব, তারপরে নিজে থেকে কিনতে হবে। তখন প্রথম আলোর দাম ছিল 8 টাকা। সো তখন ঠিক স্কুলগুলো কিনলো না, কিন্তু গ্রামে যারা বিত্তবান লোকজন আছেন ওনারা এটাকে কিনা শুরু করলেন। সো 119টা স্কুল, তার পুরন প্রায় 600 মতো, 500 থেকে 600 নিউজ পেপার এই একটা কোনাতে প্রত্যেক দিন যাইতো। সো প্রথম আলো হঠাৎ করে বলল কি যে কী ব্যাপার, এটা কী ঘটতেছে, একটা জায়গায় এতগুলো নিউজ পেপার নেয়, এটার কাহিনীটা কি? পরে ওনারা এই সার্ভে করে দেখলেন আর কি, যে এরকম একটা ছোট্ট পাঠাগার থেকে ডেইলি 500 নিউজ পেপার যাচ্ছে। বিজনেস মডেলটা হলো এরকম, প্রায় প্রথম আলো যদি আমরা কিনি, ওরা 35% ডিসকাউন্ট দিত, 6 টাকা পড়তো। সো ওদেরকে বলতাম তোমরা যদি একটা নিউজ পেপার বিক্রি করতে পারো, 1 টাকা হলো আমার পাঠাগারের জন্য আর 1 টাকা হলো তোমার। সো ওরাও জীবনে মার্কেটিং করে ফেলতো। একজন যদি 50টা নিউজ পেপার বিক্রি করতে পারে, তাহলে তো 50 টাকা ডেইলি ইনকাম, ইটস মানে ভালো একটা ইনকাম গ্রামের থেকে দেখতে গেলে। সো 4 জন ছিল। সো এই যে তথ্যের প্রতি একটা অ্যাক্সেস এবং মানুষ সেটাকে কিনে, এরপরে আমার গোলটা ছিল আর কি, যে তথ্যগুলো এতদিন ছিল হলো একমুখী, রেডিও বলি, টেলিভিশন বলি, নিউজ পেপার বলি, ভিলেজারদের পার্টিসিপেশনটা ছিল না। সো যদি গ্রামে ইন্টারনেট নিতে পারি, এখন শুরু হবে আর কি ইন্টারাকশন। এটা 2006-এর কথা বলতেছি। সো আমরা যে সমস্ত ইন্টারনেটের সার্ভিস তখন ডিজাইন করতাম, আমি যেহেতু ল্যাবে কাজ করেছি, সায়েন্টিস্ট হিসেবে ছিলাম, সো তখন আমাকে খুব বেদনা দিত আর কি, যে 13.6% লোক শুধু কেমন আমি যাই ডিজাইন করতেছি, পেটেন্ট হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু এই গ্রামের লোক দিয়ে তো এগুলো কেউ পাচ্ছে না। সো 2006-এ এই মনে আছে তখন ওয়ার্ল্ড কাপ ছিল, ওই সময় একটা পেজে প্রথম আলো খুব বড় আকারে, আই ওয়াজ সো ইন্সপায়ার্ড, যে প্রথম আলো যখন ছাপলো আমার এই পাঠাগারের গল্পটা আপনার স্টোরিটা, সাদা মনের মানুষ সেরকম একটা নাম দিয়ে প্রথম শুরু করছি, বৃত্তি দিয়ে, তারপর শুরু করলাম ট্যুর দিয়ে, তারপর দেখলাম আর কি যে যখনই যেমন টয়লেট বানাইতে হবে, গ্রামের যে সমস্ত জিনিসপত্র আছে অন্যান্যরা যা করে ওগুলো হেল্প করতাম। সো নিউজ পেপার প্রজেক্টটা ছিল খুব সাকসেসফুল একটা জিনিস, যে তথ্যের প্রতি মানুষের যে আগ্রহ, এবং এই তথ্যের কারণে দেখা কেউ চাকরি পাইতেছে, এই তথ্যের কারণে কেউ তার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক তথ্য এরা পাচ্ছে এবং ওপিনিয়ন তৈরি হইতেছে গ্রামের ভিতরে। সো এটাতে কীভাবে এখন ইন্টারনেট কানেক্ট করা যায়। 2006-এ কি ঘটলো, অক্টোবর মাসে 13 তারিখে নোবেল পুরস্কারের অ্যানাউন্সমেন্টটা হইল। তখন আমার মনে হইল যে মানে যিনি গ্রামের লোকদেরকে দিয়ে মানে একটা মডেল উনি তৈরি করে দেখাইছেন, প্রফেসর ডক্টর ইউনূসের কথা বলছি। এক্স্যাক্টলি। সো দেন এটা হলো 13 তারিখের কাহিনী, অক্টোবরের 13 তারিখ। You remember the number, date, everything? Because it's part of my life actually. তো তখন আমরা টোকিওর এই যে ক্রিম ছেলেগুলো ছিল, এর ভিতরে একজনে বললো আর কি যে ওনার নামে আবার একটা ডোমেইন কিনা আছে, mohammadinis.org। আপনি আজকেও যদি ইউনুস সেন্টার এখানে যান, আপনি দেখবেন যে রিডাইরেক্ট হয়ে যায় mohammadinis.org। সো তখন আমরা উনি 25 তারিখে জাপানে আসলেন, 12 দিনের পর। এই 12 দিনে আমরা ওনার ওয়েবসাইট বানালাম 4টা ল্যাঙ্গুয়েজে।
সো এটা আমরা বলতেছি, আমি ছিলাম একবারই অল্প আমার রোল, কিন্তু আমার ইয়াং যে সমস্ত ছেলেপেলেরা আছে ওরাই আর কি 4 day রাত দিন খাইটা অফিসের পরে আইসা প্রত্যেক দিন রাত্র 12টা-3টা পর্যন্ত এটা লাইক আপনাদের ভলেন্টারি ওয়ার্ক ছিল? ভলেন্টারি ওয়ার্ক। ওকে, এবং সো হি ডাজন্ট নো অ্যাবাউট হি হ্যাজ নো আইডিয়া যেটা ওকে কী ঘটছে। সো উনি যখন আসলেন, টোকিওতে আসলেন, উনি আসছিলেন আগে একটা প্রিস্কেজুল দিয়েছিলেন। সো তখন আমাদের অ্যাম্বাসি থেকে ওনাকে একটা সম্বর্ধনা দিলেন। সো তখন আমি অ্যাম্বাসেডরকে বলি যে আমাদেরকে একটু 30 সেকেন্ডের একটু সময় দিন, আমরা একটু একটা ওয়েবসাইট বানাইছি, ওনাকে একটু জানাইতে চাই। তো বলছে হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো আমি তখন ওয়েবসাইটের একটা পেজ প্রিন্ট করে নিয়ে, স্যার আপনি একটা সাইন দিন যে আমরা এটার বলি আর কি যে মরক উন্মোচন টাইপের। সো বলতেছে ও আচ্ছা, তোমরাই সেই কাহিনী। তার মানে হইলো mohammadinews.org নোবেল পুরস্কার পাওয়ার পরে সবাই ওনাকে সার্চ করছে, বাট এই নোবেল পুরস্কারটা বেশ কন্ট্রোভার্সিয়াল ছিল। বলতেছে আর কি যেটা পিসে পাওয়ার কথা না, তো ইকোনমিক্সে পাবে, ইকোনমিক্স না পিসে, রাইট। এটা অনেক 10 বছর এটা নিয়ে মানে আলোচনা সমালোচনা হয়েছে। ছিল, কিন্তু ফাইনালি বলছে আর কি যে পিস রিডিফাইন্ড দিয়ে যে টাইমসে যখন নিউজটা আসলো, উনার তথ্য এখন মানুষ পাচ্ছেন, সবাই আগ্রহ আছে, কিন্তু তথ্য কোথায় কোথাও পাবে, রাইট। এখন গুগলে সার্চ করলে আমাদেরটা প্রথম চলে আসে, ও। mohammadinews.org। সো হি রেকগনাইজ দ্যাট। সো বললো যে আচ্ছা তোমরা সেই কনফ্লিক্ট। তো হাসতে হাসতে উনি ডিসকারেজও করেনি, এবং উনি হয়তো বলতে পারতেন আমার পারমিশন না নিয়ে তুমি হ্যাঁ, এই কেন করেছেন ধর্ষণ দিয়ে? বাট হি এনকারেজড আস। সো তারপরে আমি বললাম আর কি যে স্যার আপনার যে 30 বছরের কাহিনী, এটা যদি আমরা আইসিটি ইউজ করি, হ্যাঁ তথ্য প্রযুক্তি নিয়ে, আমরা অন্যান্য প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো, আরও স্পিডে, হ্যাঁ হয়তো 3 বছরই সমস্যা। সো উনি কি বুঝলেন না বুঝলেন, উনি বললেন যে ঢাকায় আসো। ওকে, আমার মনে হয় উনি হয়তো চিন্তা করছে যে এখন এখানে কথা বলার সময় না, ঢাকায় সামনাসামনি কথা বলুন। কথা বলুন। আমি এটা খুব সিরিয়াসলি নিলাম। আমি পরদিনই এনটিটিতে আমি রেজিগনেশন লেটার দিলাম, দিয়ে আমি ঢাকায় আসলাম। ওয়াই রেজিগনেশন লেটার? আমি আর এখানে এই জাপানে কাজ করবো না আর কি, যে এই গ্রামে কাজ করবো। ওকে, তো আমি পার্ট লাইফটা এইভাবে চিন্তা করছি যে আমি যে গ্রামের যে কাজগুলো করতাম ভলান্টিয়ারিলি, হ্যাঁ যেগুলোর কথা বললাম, এই অ্যাক্টিভিটিগুলো আমার হয়তো মনে করেন যে 20% অফ মাই ওয়ার্ক, আর 80% হলো আমার যেই প্রফেশনাল ওয়ার্ক। হ্যাঁ আমি এটাকে উল্টা করে দেখতে চাইছি যে ওকে, 20% করবো প্রফেশনাল আর 80% করে ভলেন্টারি ওয়ার্ক। ওকে, সো লং স্টোরি শর্ট, ওনার সাথে উনি প্রচণ্ড সময় দিলেন আমাদেরকে। সেই 2000 কত সালে? 16 সালে? 6 সালে? 7 সাল, আসলে 6 সালে উনি গেলেন হ্যাঁ ওইখানে। আমি তো সাথে সাথে চলে আসছি তখন। 2007 সালে মাত্র 111 শুরু হলো, এবং উনি প্রচণ্ড ব্যস্ত নোবেল পুরস্কারের ব্যাপার নিয়ে। হুম। ওর ভিতরে 3 দিন সময় দিলেন। তো কী করা যায়, শেষ পর্যন্ত গ্রামীণের ভিতরে একটা ল্যাব তৈরি করার সিদ্ধান্ত হলো। সো আমি হলাম ডিরেক্টর। সো এটার নাম দিলেন গ্লোবাল কমিউনিকেশন সেন্টার। ওকে, সো লং স্টোরি শর্ট, এইটা থেকে আমরা কয়েকটা প্রজেক্ট লঞ্চ করি। মোটামুটি উনার এখন যেমন 30 বইতে তখন তো গ্রামীণ ফোন আসেনি নিশ্চয়ই, নাকি না? গ্রামীণ ফোন আসছে অলরেডি, গ্রামীণ ফোন সাকসেসফুল। ওকে, গ্রামীণ ফোন হলো 97-এর 26শে মার্চ থেকে যাত্রা শুরু। হ্যাঁ 2001-এ লাল সিম ছিল, একটা সিমের দাম 5,000 টাকা। এক্স্যাক্টলি অনেক মনে আছে আপনার। সো আমি বলতেছি তারও 10 বছর পরে Right. already, গ্রামীণ ফোন মোটামুটি সব জায়গায় আছে। তো ওই যে আমি 13.6% লোক কেবলমাত্র ইন্টারনেটের সুবিধা পাচ্ছে, 83.4% লোক পাচ্ছে না। এইটা নিয়ে মানে এটা আমার মাথার ভিতরে খুব কাজ করতে, আমি এনটিটি ছাড়ার কাহিনীর ভিতরে একটা হলো এটা। হুম। সো তখন আমি একজন ভদ্রলোক, জাপানের খুব নামকরা একজন সায়েন্টিস্ট, উনি এই জাপানের ন্যাশনাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারকে রিবিল্ড করার জন্য উনি বিশাল একটা প্রজেক্ট নিয়ে, জাপানের ভিতরে প্রজেক্ট নিয়ে উনি মাত্র যাত্রা শুরু করছে। তখন আমি তাকে একটা ইমেল লিখছিলাম যে আপনার এখন যে স্বপ্নটা আপনি দেখতে পারতেছেন, এটা কেবলমাত্র মানে আমার কাছে মনে হচ্ছে একটা বায়াসড গবেষণা হবে, কারণ আপনি কেবল 13.6% লোকের জন্য সেবা পাবে। পৃথিবীর 83.4% লোক এটাতে ডিজিটাল ডিভাইড বাড়বে। হুম। সামাজিক সেবাগুলো আবার দেখা যাবে যে পৃথিবীতে এতদিন পর্যন্ত যত সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো আমরা আরও পিছিয়ে যাবো, আরও আমাদের নতুন সমস্যা তৈরি হবে। হি ওয়াজ সো ইন্টারেস্টেড আমার এই কমেন্টের উপরে। সে দৌড়ে টোকিওতে 2 ঘন্টা ফ্লাইটে, উনি কুইশ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি দৌড়ে এসে বলতেছে আমাকে একটু ভালো করে বুঝাই বলো তো কী বলতে চাইছো। সো তখন ওর সাথে 3 বার আলোচনা হইলো। যখন শুনছে যে আমি রেজিগনেশন লেটার জমা দিচ্ছি, বলে যে কিউশ ইউনিভার্সিটিতে আসো। তারপরে এখন উনি কিউশ ইউনিভার্সিটিতে আসো, উনি প্রজেক্ট রেডি করে রাখছে সব কিছু। আমি তো এখানে গ্রামীণে জয়েন করছি। সো গ্রামীণে জয়েন করছি, তখন ওনাকে আমি বলবো আর কি যে আমি কিউশোতে ইউনিভার্সিটিতে যাব না, আমি এখানেই থাকবো।
তো এটা জাপানের কালচারে ঠিক একটা ইমেল লিখে মানা করাটা খুব মানে ভালো শোনায় না আর কি। সো আমি যেটা করলাম আর কি, একটা টিকিট কেটে আমি কিউশু থেকে ফুকুওকাতে গেলাম। জাপানে গিয়ে মৌখিকভাবে ওনাকে বলার চেষ্টা করলাম আর কি যে করতে চাই না। উনি বললেন কি বলো, ডক্টর ইউনুস, গ্রামীণ, ইজ ইট পসিবল যে ওনাদের সাথে তুমি কি আমাদেরকে একটা নেটওয়ার্ক তৈরি করে দিতে পারবা? সো ক্যান উই ডু সামথিং টুগেদার? আর তোমার স্বপ্ন যেহেতু ওই 83.4% লোক নিয়ে কাজ করা, উনি তো সারাটা জীবন এই মাস পিপল নিয়ে কাজ করেছে, কাজ করছেন। মানে মাস পপুলেশন মানে কি, মানে যারা ডিপ্রাইভড সমাজ থেকে এদেরকে নিয়ে মার্জিনাল কাজ করছে। So, একটা কি ওনাদের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি? আর তোমার জন্য যে আমি যেটা জিনিসটা রাখছি, তুমি যেটা করতে পারো আর কি, ইউ আর ফ্রি টু ডু এনিথিং। তুমি 70% সময় বাংলাদেশে কাটাও, আর এইখানে 30% কাটাও। তোমার কোনো স্টুডেন্ট পড়তে হবে না প্রথম 5 বছর। তোমার 8 মিলিয়ন ইয়েন দেওয়া আছে, তুমি নিজের মতো করে কাজ করো। সো শুধু তুমি আমাকে যেটা করবা, ডক্টর ইউনুসের সাথে আমাদের একটা সম্পর্ক স্থাপন করে দাও, এবং ওইখানে তুমি প্র্যাকটিক্যাল কাজ করবে, এখানে থিওরি কাজ করবা, থিওরিটিক্যাল কাজ। সো সেটাই হলো। আমরা কিউশু ইউনিভার্সিটির সাথে, গ্রামীণ তখন মানে ওইভাবে প্রিপেয়ার্ড ছিল না যে একটা ইউনিভার্সিটির সাথে ওনারা কী কাজ করবেন। সো তখন স্যারের সাথে যখন কথা বলতেছিলাম, উনি কাউকে কখনো ডিসকাস হ্যাভ ইউ মেট? No, I never met. I wish, inshallah, one day. একদিন আপনি যদি দেখেন আর কি, যে যখন ওনার সাথে কথা বলেন আর কি, তখন মনে হয় যেন সে শুধু আমার কথা শোনার জন্যই আসছে। Wow. হি জাস্ট লিসেন্স। মানে তো ওনাকে যখন আমার প্ল্যানের কথা বলতাম, ওনার যেটা পছন্দ হচ্ছে এটা ডিরেক্টলি বলতো, যেটা অপছন্দ হচ্ছে তখন বলতো আর কি, যেটা কি অন্যভাবে এভাবে চিন্তা করা যায়, এটা কি এভাবে চিন্তা করা যায়। ডিসিশনটা আমার উপরে দিবে, কিন্তু সে তার মানে একটা ওয়ে আউট দেখায় দিবে যে আরও তো প্ল্যান বি, প্ল্যান সি থাকার কথা। সো কিউশু ইউনিভার্সিটিকে জড়িত করলাম। তখন দেখা গেল আর কি যে একাডেমিয়ার লোকজন খুবই আগ্রহ প্রকাশ করে। আমরা হইলাম প্রথম মানে সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টার ইন কিউশু ইউনিভার্সিটি। এখন 106টা ইউনিভার্সিটিতে এই সোশ্যাল বিজনেস রিসার্চ সেন্টার আছে। এবং রিসেন্টলি উনিও তো চাচ্ছেন সোশ্যাল বিজনেসের উপরে এমফাসিস দিতে, সবাইকে এনকারেজ করছেন। এক্স্যাক্টলি, এটা অনেক আগে থেকেই। সো বেসিক্যালি ওই সময়কার ঘটনা যেটা আলটিমেটলি এখন এত বেশি ব্রডারলি এটা নিয়ে ডিসকাস হচ্ছে। এক্স্যাক্টলি, কারণ তখন এটা ছিল একটা অঙ্কুরের মতো। ওনার কনসেপ্টটা ছিল খুব ইয়াং, কিন্তু উনি কনসেপ্ট ইয়াং, উনি বলছে আর কি যে সব কিছু উনি একটা টেস্ট করে দেখবেন। ওকে। অলরেডি 2007-এ কয়েকটা সামাজিক ব্যবসা বাংলাদেশে শুরু হয়েছে। যেমন ধরেন খুব বড় বড় কোম্পানিগুলোর সাথে, গ্রামীণ, ড্যানন হলো ফ্রান্স দই দিত বা সো এরকম একটা বিশাল কোম্পানি। ওনারা তো কখনোই চিন্তাই করে যে বাংলাদেশের মতো একটা এখানে এসে একটা জয়েন্ট ভেঞ্চারে কাজ করবে। সোশ্যাল বিজনেস কেন বলা হচ্ছে একটা ইনটার্ম শর্ট করে যদি আমাদের একটু বলেন। আসলে বিজনেস তো বিজনেস, আবার সোশ্যাল বিজনেস কি, মানে আমাদের সাধারণ পারসেপশনের জায়গা। ওকে, আমি দুইটা ভাগে ভাগ করি। একটা বিজনেস আপনার অবজেক্টিভটা কি? ওয়ান বিজনেস অবজেক্টিভ ক্যান বি লাইক টু মেক মানি, প্রফিট, ঠিক আছে। আরেকটা বিজনেস হইতে পারে যে বিজনেস টু সলভ এ সোশ্যাল প্রবলেম। ওকে। সো ইট স্টার্টস উইথ দ্য অবজেক্টিভ। সো এখানে আপনি দেখবেন আর কি যে হাউ টু মেক মানি, শুধু আপনার সাফল্যের ইন্ডিকেটরটা হবে আর কি যে বছর শেষে প্রতিবেদন দেখবেন কত টাকা বানাইলেন, কত টাকা। এখানে আসবেন হাউ মেনি স্মাইলস ইউ ক্রিয়েটেড থ্রু ইউর বিজনেস। এবং ওনার যেটা কেন সোশ্যাল বিজনেস, দুইটা পার্ট, সোশ্যাল এবং বিজনেস। সো সোশ্যালটা হবে হলো টু ক্রিয়েট সোশ্যাল ইম্প্যাক্ট। বিজনেসটা হলো, এটা দুইটা ইন্ডিকেটর। বিজনেসটা হলো আপনার একটা সাস্টেনেবল হতে হবে, এবং হি প্রুভ দ্যাট। গ্রামীণ ব্যাংকটাও যদি চিন্তা করেন, তখন উনি এটাকে গ্রামীণ ব্যাংক, এটা কিন্তু একটা কোম্পানি, মানুষ এটাকে এনজিও মনে করে। ইটস নট অ্যান এনজিও। অ্যান্ড হি ক্রিয়েটেড লাইক 54 companies in Bangladesh. He doesn't own a single share in any companies. বিদেশে ওনার নামে যত অর্গানাইজেশন আছে, হি ডিডন্ট স্পেন্ড এনি মানি লাইক এইখান থেকে যাওয়া, এগুলো নিয়ে অনেক অ্যালিগেশন আছে, কিন্তু এগুলো একবারই মিথ্যা কথা। টোটালি উনি যেভাবে চলাফেরা করেন, ওনার দেখবেন আর কি যে পোশাক আশাক, হি ডিডন্ট ওয়ান্ট টু ওন এনিথিং। ওনার নিজস্ব কোনো গাড়ি নাই, নিজস্ব কোনো বাড়ি নাই। সিরিয়াসলি? একবারে লাইফ প্রথম থেকে, ফ্রম একবারে 7 গাড়ি বাড়ির কথা আপনি বলছেন, আমি তো রেখে দেবো এটা। হ্যাঁ, আসলেই নেই, আসলেই নেই, আপনি লিখে দেন। এবং উনি এই যে এত টাকা ইনকাম করেন, হি ইজ ওয়ান অফ দি মানে মোস্ট এক্সপেন্সিভ স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড।
2009 সালে আমাদের যখন মানে ওনাকে যখন স্পিকার হিসেবে নেওয়া হয় তখন পেমেন্ট যেটা দেওয়া হয় সেটার কথা বলছেন। সেটা, সো এটার একটা ইন্টারফেস স্ট্যান্ডার্ড আছে। ইজ Okay. ওয়ান অফ দ্য মোস্ট, আমি তো জাপানে উনি যখন আসেন আর কি 5 দিন আমি ওনার স্পিচ সবকিছু রেডি করে স্কেজুলার হিসাবে কয়েকবার কাজ করছি। সো তখন আর কি দেখি তো আর কি যে সো মানিটা কি হয়? এটা ওনার এখানে পাঠিয়ে দেওয়া হয় হ্যাঁ, টাকাটা। সো সো এই টাকাটাও যে আসে, মানে ধরেন এই টাকাটা উনি কি করেন, ডাজ হি ওন দ্যাট মানি? হি পুট এভরিথিং অন আ ট্রাস্ট। এবং উনি এটাও লিখে দিছে ওনার ফ্যামিলিও যেন এটা মানে সেকেন্ড থার্ড ফ্যামিলিও যেন এটাকে ওন করতে না পারে, ওইটাও ট্রাস্টে লিখে দিছেন। তো আশ্চর্যের বিষয় না যে এই ভদ্রলোকটাকে নিয়ে বাংলাদেশে কি লাস্ট আপনারা কি করছেন আর কি। এবং আরেকটা বড় বিষয় আপনাদেরকে বলি, হ্যাঁ। ডক্টর ইউনূসকে বহির্বিশ্ব যেভাবে রেসপেক্ট করে, যেই রেসপেক্টটা করে এটা অচিন্তনীয়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ থেকে না কেন জানি না, ডেফিনেটলি আমরা কিন্তু এই যে এখন যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান বা যে বিপ্লবটা হলো সেটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইয়াং ছাত্ররা বা আমাদের ছাত্র সমাজ কিন্তু ওনার ব্যাপারে একেবারেই কঠোর ছিল, যেন ওনাকেই লাগবে আমাদের দেশটাকে ঠিক করার জন্য। এখন আলহামদুলিল্লাহ হি ইজ ইন চেয়ার এবং আমরা খুবই এক্সপেক্টেড যে উনি ভালো কিছুই করবেন। আচ্ছা, কিন্তু ওই যে টাইমটা গেছে সেটা খুবই আনএক্সপেক্টেড। খুবই আনএক্সপেক্টেড। আমরা বাইরে থেকে কি আর করতাম, যেমন আমাদের যে সমস্ত প্রজেক্টগুলো ছিল, ফাইনালি আমি আমার ছোট্ট একটা প্রজেক্টের কথা বলি আর কি, যে গ্রামে গঞ্জে মানুষ মনে করেন যে স্বাস্থ্য ব্যবস্থাটা কী জিনিস। সো এটার জন্য আমি ঠিক 2007-8 আমরা 4টা বড় বড় প্রজেক্ট লঞ্চ করলাম। হুম, প্রথমটা ছিল আর কি যে স্বাস্থ্য ব্যবস্থাটা কীভাবে, আমি একটা কিট বানালাম, এটাকে বলি পোর্টেবল হেলথ ক্লিনিক। পোর্টেবল হেলথ ক্লিনিক মানে হলো একটা ক্লিনিক যেখানে মনে করেন যে ডাক্তার নাই, যেখানে একটা ক্লিনিক নাই, ওমন জায়গায় আমাদের ক্লিনিকটা কেমন হওয়া উচিত। গ্রামগঞ্জের কথা বলতেছি। জি, এটাকে টেকনোলজি দিয়ে, আগে আমাদের এই যে গ্রামে ডাক্তার একটা বাক্স নিয়ে হাঁটতেন প্রত্যেকটা ঘরে ঘরে, 3টা ডিভাইস ছিল, একটা স্টেথোস্কোপ ছিল, একটা থার্মোমিটার ছিল, আর আপনার একটা ব্লাড প্রেশারের পারদের। এই 3টা দিয়ে কিন্তু উনি মোটামুটি 70% লোককে সার্ভ করতে পারতেন। রাইট। সো আমাদের কনসেপ্টটা ছিল আর কি যে ওই বাক্সটাকে টেকনোলজি দিয়ে উন্নত করে দেওয়া, আর উনি যেহেতু একজন আসলে প্রফেশনাল ডাক্তার না, ওনাকে কানেক্ট করে দেওয়া হলো একজন প্রফেশনাল ডাক্তারের সাথে। সো এটা করলে ডাক্তার উনি যদি তথ্যগুলো নিতে পারে বিভিন্ন ডিভাইস দিয়ে, আপনার ব্লাড কোলেস্ট্রল জানতে পারবে, আপনার গ্লুকোজ জানতে পারবে, আপনার হাইট ওয়েট নিতে পারবে, যে সমস্ত জিনিসগুলো দিয়ে সিমটম পাওয়া যায়, এই ভাইটালগুলো যদি আমি ডাক্তারকে পাঠিয়ে দিতে পারি। এটা 2008-9 সম্ভব ছিল না, আমাদের নেটওয়ার্কের লিমিটেশন ছিল, ডিভাইসগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, কিন্তু এটা 2015-14 এসে আমরা আবিষ্কার করি। উনি আমাকে 3টা কথা বলছে যে দেখো এটা বাক্সটা যে ডিজাইন করবা এটা যেন $300 ভিতরে হয়। তখন আমার $3000 লাগতো। বাংলাদেশের সর্ববৃহৎ আইসো সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। তো এরপরে উনি বললেন আর কি যে এটা যেন 3 কেজির ভিতরে হয়, যেন গ্রামের একটা মহিলা এটা নিয়ে হাঁটতে পারে, আর এটাকে এমনভাবে ডিজাইন করবে কমপক্ষে যেন 3 বছর টিকে। সো এই 3টার জন্য, মানে 3টাকে স্যাটিসফাই করার জন্য আমাদের মানে অ্যাগেন 3 ইয়ার্স লাগছে, এবং এটার জন্য আমি 7টা কান্ট্রির লোককে, রিসার্চারদেরকে নেটওয়ার্কে অংশগ্রহণ করছি। আপনি portablehealth.clinic ওইখানে যদি যান, আমাদের এটা ইট এক্সিস্ট রাইট নাও। এটা অফকোর্স ইটস মানে আমাদের রিয়েল রিসার্চের প্রজেক্ট। আমরা এটা ইন্ডিয়াতে, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গায়, কিন্তু বাংলাদেশে করতে পারি নাই, জানেন কেন? সো এখন এটাকে আবার আমরা শুরু করব। সো এখন যেহেতু সুযোগ আসছে, আমার রিসার্চের অংশটা হলো আইসিটি অ্যান্ড সোশ্যাল বিজনেস। ওকে। আমি ছেলেপেলেদেরকে যে পড়াই সেটা হলো সোশ্যাল বিজনেস পড়াই, এই তথ্য প্রযুক্তি শিখাই, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কিভাবে একটা সমাজের সমস্যার সমাধান করা যায়। ওকে। তো স্বাস্থ্যের সমস্যা, এগ্রিকালচার বলেন, এডুকেশন বলেন। এবং দ্য বিউটিফুল স্টোরি ইজ, এটা দিয়ে আমি আমার সেই একলাসপুর গ্রামে 552 জন স্টুডেন্ট আমি নিয়ে গেছি। জাপানে না, জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসছি টু সি। 552 জন জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসছেন যে দেখার জন্য বাংলাদেশকে। এটা দ্য পার্ট অফ দেয়ার কোর্স কারিকুলাম এভাবেই তৈরি করছি ওকে। যে শুধু থিওরি তুমি গ্রামীণ সম্পর্কে জানতে চাইলে শুধু বইতে পড়তে হবে না, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড সি। ওকে। সো এখান থেকে অনেকগুলো কোম্পানি তৈরি হয়েছে, ছেলেগুলা এখানে দেখে গেছে, দেখে গিয়ে দে ওয়েন্ট ব্যাক টু জাপান। তারা তাদের মতো করে এন্টারপ্রেনারশিপ ডিজাইন করছে, জাপানেও
কয়েকটা কোম্পানি তৈরি, বাংলাদেশেও কয়েকটা, আপনি ধরেন গ্রামীণ ইউনিক্লো নাম শুনেছেন, হ্যাঁ গ্রামীণ ইউগ্লিনা একটা কোম্পানি আছে, গ্রামীণের কয়েকটা কোম্পানি কিন্তু এখানে তৈরি হয়েছে। এবং ব্যাক ইন জাপান আমরাও অনেকগুলো সোশ্যাল বিজনেস 50-এর উপরে সোশ্যাল বিজনেস তৈরি করছি। সো এগুলো হলো বইতে আপনি পাবেন। এবং ওনার যে 30 বই, হুম এখন যে ওয়ার্ল্ড অফ 30, যেটা 2016-17 লেখা বই, হুম যে এবং এটাও কিন্তু যে একটা কত বড় স্বপ্নের একটা বই। আপনি যদি 30 পড়ে থাকেন, 30 নিয়ে 3টা জিরোর স্বপ্ন দেখেন। একটা স্বপ্ন হলো যে পভার্টি জিরো, হুম এখন বলতেছেন আর কি যে অন্যভাবে এটাকে মানে কার্বন জিরো, কার্বন জিরো, আর একটা হলো আনএমপ্লয়মেন্ট জিরো। রাইট। সো টাইমিংটা কি হয় তাহলে, মানে জাপানে কি পরিমাণ থাকা হয় আর বাংলাদেশে কি পরিমাণ থাকা হয়? প্রথম দিকে 70% বাংলাদেশে ছিলাম। হ্যাঁ সো তারপর যখন ল্যাবটা তৈরি হয়ে গেল 2011 থেকে আমার কাজ হলো যে জাপানে এখন পোলাপান পড়াইতে হবে, পোলাপান রিসার্চ করাইতে হবে। হুম সো ওইখানে জবটা হলো মোর এডুকেশন এবং রিসার্চ সবটাই হলো। সো এখানে এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, তো ডেভেলপিং কান্ট্রি আছে যেখানে সমস্যা আছে ওগুলো নিয়ে কাজ করা। বাংলাদেশে আসি প্রত্যেক, মনে করেন এখন 3 মাস অন্তর অন্তর একবার আসি। 3 মাস অন্তর অন্তর একবার আসতে হয়। একবার আসি এবং রাইট নাও আপনি আসলে এমপ্লয়ি অফ মানে জাপানের কোন ইউনিভার্সিটি? কিউসি ইউনিভার্সিটি, ওখানে প্রফেসর হিসেবে আছেন, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। গ্রামীণের একটা প্রজেক্ট গ্লোবাল কমিউনিকেশন সেন্টার ডিরেক্টর। ওকে আই হ্যাভ 2 জবস। ওকে, ফ্যামিলি কি জাপানি? ফ্যামিলি জাপানে। ও বিউটিফুল। মানে কেন বললেন আপনার এই গল্পটা? আপনি আসলে নিশ্চয়ই একটা মেসেজ নিয়ে আসছেন আমাদের দর্শকদের জন্য। মানে যেহেতু গ্রাম থেকে উঠে আসছে, আপনার গল্পটা কেন আমাকে টেনেছে, কারণ আমি আমাকে রিলেট করতে পারতাম। গ্রাম থেকে যে ছেলেমেয়েগুলো হারিয়ে যায়, এদেরকে আপনি খুঁজে বের করতেছেন। ধরেন আপনি কি নিয়ে গর্ববোধ করেন, আমি যদি বলি আর কি যে আমার কি কি সমস্যা আছে, যে জাপানি স্টুডেন্টরা আসে ওদেরকে বলি না আর কি যে ইউ লিস্ট দি প্রবলেমস অফ দ্য ভিলেজেস, ওদেরকে বলি আর কি যে গ্রামে কি রিসোর্স আছে এগুলাকে আবিষ্কার করো। তো ওইখান থেকে শুরু হয়, নাহলে তো স্ট্র্যাটেজি তৈরি হবে না। যে ওর কাছে কি রিসোর্স আছে আর কি হইলে এইটা একটা প্রবলেম সলভ করা যায়। এরকম এক ভদ্রলোক, মানে সে স্টুডেন্ট হিসেবে আমাদের সাথে ঢুকে গেল। সো ঢুকে এসে সে প্রথম বাংলাদেশে এসে টের পাইলো যে এখানে মুগ ডাল নামে একটা জিনিস আছে। এবং এই মুগ ডাল 3 দিন যদি আপনি পানিতে রাখেন, এখান থেকে একটা স্প্রাউট তৈরি হয়। হ্যাঁ এবং এই স্প্রাউট হলো একটা খুবই নিউট্রিশিয়াস একটা ভেজিটেবল True. এবং খুবই চিপ ভেজিটেবল ইন জাপান। সো জাপানে এত পরিমাণ স্প্রাউট কনজিউম হয়, কিন্তু একটা মুগ ডাল জাপানে তৈরি হয় না। 100% ইম্পোর্ট। ও সো এটা 95% আসে হলো চায়না থেকে, 4% আসে মিয়ানমার এবং ভিয়েতনাম থেকে, হ্যাঁ। বাকি 1% এদিক সেদিক থেকে আসে। সো দ্যাট গাই কেম আপ উইথ অ্যান আইডিয়া যে এইটাকে কি কোনো রকমে বাংলাদেশ থেকে নেওয়া যায়। সো এটা নির্লিত হয়ে গেল, কিন্তু সে বললো যে না, আমি এটা সোশ্যাল বিজনেস দিয়ে করতে চাই। ও ওয়াও। এই মুগ ডালের বিজনেস, এটা কি ইন্টারেস্ট হবে? সো আমি ওনার সাথে কথা বলতে বলতে একটা শেপে আনলাম। সো এনে স্যারের সাথে দেখা করা দিলাম। সো দেখা করে দিয়ে স্যার প্রথম শুনলেন, শোনার পরে উনি একটা জায়গায় এসে মনে হলো যে সে ইন্টারেস্ট শো করতেছে। সো তারপর বললো যে আসি, ঠিক আছে, আজকে তো প্রাথমিক আলোচনাটা হলো, তুমি একটা মিটিং মিনিটস রেডি করে রাখো, দেন উই উইল ডিসকাস মোর। তো 3 ঘন্টা পরে, আমি তো জানি যে এটার আবার 3 মাস পরে আমি আবার যখন জাপান থেকে আসবো তখন এটা ফলো আপ হবে। 3 ঘন্টা পরে নিয়ে আমাকে আবার ডাকলো, দেখো তো আসলে আমি একটা জিনিস তৈরি করছি, এটা যা লিখছি কোনো কিছু বাদ আছে কিনা। এইটা আমি দেখি যে 3 পৃষ্ঠার একটা নিজেই টাইপ করে এটাকে লিখছে। অলরেডি এটা একটা এগ্রিমেন্টের কথা লেখা এবং সো ডিটেইলড, এবং ওইটাই হয়ে গেল জয়েন্ট ভেঞ্চার। যে ওই ছেলেটা পরে, লং স্টোরি শর্ট, ওর কোম্পানিকে গিয়ে ওর সিইওতে নিয়ে আসলো, সিইওকে নিয়ে এসে এটা তৈরি হইলো যে বাংলাদেশ থেকে মুগ ডাল যাবে। সো বিউটিফুল জায়গাগুলো যেগুলো আবিষ্কার হইলো আর কি, এখানে অনেক রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে। সো বাংলাদেশে হলো ছোট মুগ ডালটা বেশি দামে বিক্রি হয়, বড় মুগ ডালটা হলো কম দামে। আর ওইখানে বড় মুগ ডালটাই স্প্রাউট তৈরি হয়। হ্যাঁ তো মানে কিভাবে বিজনেসটা তৈরি হয়েছে, যে এখানে যেটা মানে আপনার দুটো জিনিসকে সম্পূরকভাবে তৈরি করার জন্য, পরিপূরক হিসাবে তৈরি করার জন্য এখানে যেটার অভাব, ওইখানে ওইটা দেখা যায় অ্যাডভান্টেজ। সো ফাইনালি আমরা 6500 কৃষককে এই মুগ ডালের ট্রেনিং দিয়ে, এবং ওই যে নামগুলোতে আমরা মুগ ডাল এভাবে ছিটায় দেয়, ওরা লাইন করে করে জাপানি টেকনোলজি কিভাবে স্প্রাউট তৈরি করতে হয়? স্প্রাউট না, শুধু মুগ ডালই, শুধু মুগ ডালি এইখান থেকে মুগ ডাল নিয়ে ওইখানে ওরা বানাবে স্প্রাউট? ওকে ফাইন, রাইট। এখানে স্প্রাউট নিয়ে গেলে আবার সবজি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ নষ্ট হয়ে যাবে। কিন্তু আচ্ছা, এখন অনেকে স্প্রাউট বুঝবে না, এখানে একবারে মানে
প্রান্তিক পর্যায়ের অনেক মানুষই আছেন যারা হয়তো শব্দের সাথে পরিচিত না। আমি একটু সহজ করে বলি, ওই যে অঙ্কুরোদ্গমন বলে এটাকে বাংলায়, হ্যাঁ, আপনারা ছিটিয়ে রাখলে দেখবেন যে ছোট ছোট গাছ হচ্ছে, শিকড় বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা আবার খুব বেশি দিন রাখা যাবে না, এটা একটা পর্যায় পর্যন্ত আছে। গাছটা একদম নরম পর্যায়ে থাকতে হবে 2-3 দিন বা 4 দিন, ওটাকেই ইংরেজিতে বলে স্প্রাউট, এবং এটা খুবই হেলদি একটা খাবার। হ্যাঁ জি, এবং স্প্রাউট কিন্তু শুধু মুগ ডাল না, আরও অনেক কিছুর হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ইয়ের থেকেও আমরা যেটা বুটের ডাল বলি ওটা জি। থেকেও হয়, যে কোনো বীজ থেকে হতে জি। পারে আর কি। সো সো এখন কি এটা আমরা এক্সপোর্ট করছি জাপানে? আমরা এক্সপোর্ট করছি মনে হয় ফিউ থাউজেন্ড টনস অলরেডি, তো কিন্তু মাঝখানে এটাকে স্টপ করে দেওয়া হলো, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, তো এখন এটা আবার মানে কি সরকার এই লেভেলে ইন্টারফেয়ার করেছে? কোন লেভেলে না, আমরা শুধু দেখতাম যে উনি জেলে যাচ্ছে, জেলে হাজিরা যাচ্ছে। দিচ্ছে, বেরোচ্ছে, তার মানে কি লেভেল ইন্টারফেয়ারেন্স এই লেভেলে ছিল? গ্রামীণের কোনো ডকুমেন্ট গেলে এটা ফালায় রাখতো, এমন মানে এটা এমন না যে হয়তো উপর থেকে ইনস্ট্রাকশন গেছে, এরকমও না। সবাই এটাতে প্রাউড ফিল করতো যে দিছি আজকে নোবেল। Okay, মানে সব শ্রেণী, মানে ওনাকে হ্যাপি করার জন্য আলটিমেটলি হচ্ছে। ও সো ইভেন এই যে জেলেও যেত, মানে ওই যে আপনার আদালতে যখন যাইতো, হি ইজ 84 ইয়ার্স ওল্ড, রাইট, মানে 5 তলায় গিয়ে এজলাস দিতে হইতো, উনি এই লিফটের সামনে গেলে লিফট বন্ধ বন্ধ করে দিত, হ্যাঁ শুনেছি। সো এই কাহিনী তো একবার দুইবার না, এবং ওনাদের সাথে যেমন আরেকজন মেম্বার ছিলেন, 4 জনের ইয়ে হয়েছিল, মানে রায় হয়েছিল যাদেরকে জেলে যাওয়ার জন্য রেডি ছিলেন ওনারা। সো একজন ছিলেন আর কি হুইল চেয়ারে থাকতেন, উনি গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন এক সময়। সেই ভদ্রলোককে হুইল চেয়ার সহ এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে সবাই ধরে ধরে উঠে উঠে, প্রফেসর ইউনুস ইজ কোয়াইট স্ট্রং, উনি যেতে পারতেন। হ্যাঁ, তো কিন্তু কারণ উনি ওই গ্রামীণ ব্যাংকেও কখনোই উনি 4 তলায় যে যাইতেন সবসময় সিঁড়ি দিয়ে উঠতেন, সিঁড়ি দিয়ে নামতেন, এবং 30 বছর এই যে গ্রামীণ ব্যাংকে ছিলেন, কখনো ওই দিনকার ফাইল আগামী দিনের জন্য কখনো রাখতেন না। বসতেন একটা সিম্পল এরকম চেয়ার টেবিলের ভিতরে, কাঠের চেয়ার, কাঠের টেবিল, বুক শেলফ, কোনো এয়ার কন্ডিশন ছিল না। সারা পৃথিবী থেকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দেশের হিলারি ক্লিন্টন থেকে যারা আসছে আগে সবাইকে সিলিং ফ্যানের বাতাস খাওয়াই দিছে, কোনো এয়ার কন্ডিশনার ছিল না। সো দের আর সো মেনি থিংস টু লার্ন ফ্রম গ্রামীণ। সো যখনই আমরা ওনার সম্পর্কে জানতে চাই, গ্রামীণের কাজ সম্পর্কে, আমাদের তো গবেষণার কাজ। সো শুধু গ্রামীণের না আর কি, অন্যান্য ডেভেলপমেন্ট যারা স্টাডিজে আছে ওগুলোও দেখি। তবে কিন্তু আইসিটি, এই তথ্য প্রযুক্তি অনেক ভালো কাজ করতে পারে আর কি। রাইট, আমার মনে হয় আপনার গল্পের খুব অল্প কিছুই আজকে এখানে উঠে আসলো, বাট আমার খুব ভালো সময় কেটেছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, এবং কালকে বোধহয় আপনার ফ্লাইট আছে জাপানে। Exactly. দেখা হবে এবং ভালো কিছু হোক, সেই শুভকামনা থাকছে। আমরাও চেষ্টা করতেছি যে প্রবাসীদের নেটওয়ার্কটা একটু স্ট্রং হোক ইনশাল্লাহ। এখন যেহেতু একটা সুযোগ হয়েছে। আগে একটা সময় ছিল আর কি যে ঠিক আছে, দেশে আমার এক পার্টি বলতেছে যে আমার দেশে কিছু করার নেই, রাইট সো এবং আসলেও দেখা যায় হি ইজ নট ট্রিটেড প্রপারলি। রাইট, সো এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করাটা জরুরি। আমাদের ট্যালেন্টগুলো বাইরে ছিটিয়ে আছে, ওদের মন আছে, সবারই মন আছে তার জন্য কিছু একটা করি। রাইট ওই যে বললাম যে গত সপ্তাহে গিয়ে আসলাম। রাইট, সো এই রিসোর্সটাকে আমাদের কাজে লাগাতে হবে। সো এইটার জন্য এখন আমার হয়তো ভবিষ্যতে যে হয়তো কিছু কাজ দেখতে পাবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে এই রিসোর্সগুলোকে আমি ইনশাল্লাহ আজকে আমরা একসাথে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, প্রবাস জীবন কাটিয়ে থাকেন, বা প্রবাসে বর্তমানে আছেন, বাংলাদেশে ছুটিতে এসছেন, আপনি আপনার গল্পটা যদি মনে করেন যে বাংলাদেশের মানুষের জন্য কাজে লাগবে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।